হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আজকে আমাদের কি আলোচনা হবে? সোশিওলজি। সোশিওলজি। সোশিওলজি কি বলেছে কিছু? না, সব জানা আছে কি হবে আজকে সোশিওলজি? স্যার ওই যে আমাদের ওই মানে সোশিওলজি অফ এডুকেশন বলে সিম্বলিক ইন্টারাকশন, স্ট্রাকচারাল ফাংশনালিজম, কনফ্লিক্ট থিওরি, কনসেপ্ট অফ টাইপ, সোশ্যাল ইনস্টিটিউশন এগুলো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমরা তাহলে অ্যাপ্রোচেস অফ সোশিওলজি থেকে শুরু করি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। অ্যাপ্রোচেস অফ সোশিওলজি থেকেই আছে তো শুরু। হ্যাঁ স্যার। তারপরে তারপরে আছে সোশ্যাল ইনস্টিটিউশন, দেন সোশ্যাল মুভমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। ফাংশনস, হ্যাঁ স্যার, সোশ্যাল মুভমেন্টস। তো নর্মাল, আচ্ছা, নর্মালি আমরা সোশিওলজি মানেটা কি একটুখানি কেউ বলতে পারবে? তো সোশ্যাল সায়েন্স এবং সোশিওলজির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি হয়? আইডিয়া? সোশিওলজি এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? নেই কার আইডিয়া কোনো কিছু? নেই? সোশিওলজি বলতে মানে সমাজের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটা বোঝানো হয়, আর সোশ্যাল সায়েন্স হচ্ছে যে সমাজের উন্নতিতে যে কাজগুলো করা হয় সেটা। না, না, মানে পুরোটা স্যার বলো, হ্যাঁ। স্যার সোশ্যাল সায়েন্সের মানে ইন্টারপ্লের জন্য, সোসাইটির বিভিন্ন অ্যাসপেক্টের জন্য যে হুম, যে ফিচার্স, মানে যে যে ক্যারেক্টারিস্টিক্স বা যে যে মানে কি বলবো, মানে অ্যাসপেক্টস গুলো আমরা একটা সোসাইটিতে দেখতে পাই, হুম। সেইটার স্টাডি হচ্ছে সোশিওলজি। বিভিন্ন অ্যাসপেক্টস গুলো আছে, চলো, ভেরি গুড। আর সোশ্যাল সোশিওলজি? সায়েন্সের সোশ্যাল সায়েন্সের মধ্যেই তো সোশিওলজি একটা পার্ট বা একটা আলাদা না, ডিসিপ্লিন। না, না, একদম নয়। সোশ্যাল সায়েন্সকে যদি ডিসিপ্লিন হিসেবে ধরো তাহলে তার আন্ডারে সোশিওলজি আসতে পারে। কিন্তু সোশ্যাল সায়েন্সকে তুমি যদি সাবজেক্ট হিসেবে ধরো তাহলে সোশ্যাল সায়েন্স আর সোশিওলজি এক নয়। সাবজেক্ট সোশ্যাল নয়, ওর সায়েন্স, মধ্যে বাকি সোশ্যাল জিনিসগুলো আছে, সায়েন্স, যেমন হ্যাঁ, বাকি জিনিসগুলো সব এডুকেশন। থাকবে। হ্যাঁ, যেমন হ্যাঁ, না, এডুকেশন, না, ভূগোল, না, ফিলোসফি, এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান এগুলো প্রথমত। সোশ্যাল সায়েন্স বলে একসঙ্গে। আচ্ছা, চলো, প্রথমত হচ্ছে মানে শব্দটা এডুকেশন নয়, আমরা এডুকেশন ভুল বলে দিই। আমরা বেসিক্যালি শব্দটা উচ্চারণ হচ্ছে এডুকেশন, আমরা সব এডুকেশন এডুকেশন বলি। নর্থ ইন্ডিয়া ও সাউথ ইন্ডিয়াতে গেলে ওরা দেখবে সব এডুকেশন বলে, উল্টে এডুকেশন বলে লোকে হাসে, ওরা দেখে যে বলে এডুকেশনটা আবার কি জিনিস। এডুকেশন বলে কোনো শব্দই নেই ডিকশনারি। বেসিক্যালি শব্দটা হচ্ছে এডুকেশন। কিন্তু যেটা বলার বক্তব্য হচ্ছে যে সোশিওলজি, সোশ্যাল সায়েন্স যদি একটা ডিসিপ্লিন ধরি তাহলে তার আন্ডারে সোশিওলজি আসবে। কিন্তু যদি সোশ্যাল সায়েন্স একটা সাবজেক্ট ধরি এবং যদি সোশিওলজি একটা সাবজেক্ট ধরি তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে সোশ্যাল সায়েন্স হচ্ছে সোসাইটি থাকা বিভিন্ন কজ এন্ড এফেক্ট গুলোকে আইডেন্টিফাই করে, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। সোশিওলজি যখন এই কজ এন্ড এফেক্ট কে মাথায় রেখে যখন কোনো সোশ্যাল থিওরি ডেভেলপ হয় তখন তাকে আমরা বলছি সোশিওলজি। বলতে পারলাম? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আর সোশ্যাল কজ এন্ড স্টাডি, ইফেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, মানে কারণ এবং যেটা আপনি ফলাফল, কারণ এবং তার ফলাফল। কোন একটা জিনিস এই কারণে এই জিনিসটা ঘটছে, যদি সেই কারণে সেই জিনিসটা যদি ঘটে, দ্যাট ইজ সোশ্যাল সায়েন্স। কিন্তু এই কারণে যে এই জিনিসটা ঘটবে সেখান থেকে যদি একটা জেনারেলাইজ ফর্ম করে একটা থিওরি ডেভেলপ করা হয় তাহলে সেটা হবে সোশিওলজি। সোশিওলজি ইজ এ থিওরিটিক্যাল পার্ট অফ সোশ্যাল সায়েন্স।
অর্থাৎ যেখানে সোশ্যাল পার্সপেক্টিভ গুলো, অ্যাসপেক্টস গুলো যখন থিওরিটিক্যালি ডেভেলপ করা হয়, তখন সেটাকে আমরা সোশিওলজি বলছি। আর যখন কজ এন্ড এফেক্ট কে, শুধুমাত্র আমরা কজ এন্ড এফেক্ট কে দেখবো, তখন সেটা আমার আসবে সোশ্যাল সায়েন্সে। যখন আমি কোনো কজ এন্ড এফেক্ট কে কিছু দেখতে চাইছি না, আমি শুধু দেখতে চাইছি কি হচ্ছে, শুধু অবজার্ভ করে শুধু কি ঘটছে সেটা দেখাবো, অর্থাৎ ফ্যাকচুয়াল ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করব, তখন সেটা হয়ে যাবে সোশ্যাল স্টাডিজ। বলতে পারলে আমি তিনটের মধ্যে বেসিক ডিফারেন্স, সোশ্যাল স্টাডি, সোশ্যাল সায়েন্স এন্ড সোশিওলজি। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এবার যদি আমি বলি সোশিওলজি অফ এডুকেশন বা এডুকেশন অফ সোশিওলজি, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? স্যার এডুকেশনাল সোশিওলজি হচ্ছে যে আমাদের শিক্ষাটা কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত, মানে শিক্ষা কিভাবে সমাজকে প্রভাবিত করছে সেটা। আর সোশিওলজি অফ এডুকেশন এটা হচ্ছে যে সমাজ কিভাবে শিক্ষাকে প্রভাবিত করছে। দুটো তো একই বলে ফেললো মনে হয়। সমাজ স্যার একটা বিজ্ঞানের শিক্ষা, নিয়ম নীতি আর তারপরে বিভিন্ন ওর যে স্ট্র্যাটেজি, সেগুলো যখন এডুকেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে, সেটা হয়ে যাচ্ছে এডুকেশনাল সোশিওলজি, সোশিওলজি অফ এডুকেশন। মানে সোশিওলজির নিয়ম নীতি যখন এডুকেশনের ক্ষেত্রে প্রয়োগ করছে, আর যখন সোশিওলজি অফ এডুকেশন, হ্যাঁ, আর যখন এডুকেশনের সাহায্য নিয়ে সোশিওলজির কিছু বিষয় উন্নত করছি, তখন সেটা এডুকেশনাল সোশিওলজি হয়ে যাচ্ছে। বেসিক্যালি দেখতে হবে, ঠিক একদম, যে বেসিক্যালি দেখতে হবে কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। যখন আমরা এডুকেশন অফ সোশিওলজি বলছি, দ্যাট মিনস সোশিওলজির এডুকেশন, দ্যাট মিনস এখানে মেইন সাবজেক্ট সোশিওলজি, অর্থাৎ যখন এডুকেশন সোশিওলজিকে হেল্প করছে। আবার যখন সোশিওলজি অফ এডুকেশন বলছি, দ্যাট মিনস সোশিওলজি কিভাবে এডুকেশনকে হেল্প করছে। তাহলে এখানে এডুকেশন হচ্ছে মেইন জায়গা, সেখানে আমাদের হবে সোশিওলজি অফ এডুকেশন। যেখানে সোশিওলজি মেইন জায়গা, সেখানে হবে এডুকেশন অফ সোশিওলজি। ঠিক আছে, চলো। তো আমি কিছু স্লাইড শেয়ার করি। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? কিছু আছে প্রশ্ন? না স্যার। চলো, স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমরা অ্যাপ্রোচেস অফ সোশিওলজিতে আমরা চলে আসি, যে অ্যাপ্রোচ মিনস আমরা কিভাবে সোশিওলজি অফ এডুকেশনকে ভাববো, আমরা সোশিওলজি অফ এডুকেশনকে কি করে চিন্তা করব, কি কি অ্যাপ্রোচে ভাবা যায়। এখানে বেসিক্যালি তিনটে থিওরির কথা এখানে বলা আছে তোমাদের মধ্যে। সিম্বলিক ইন্টারাকশন, যেখানে ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের কথা বলা হচ্ছে। স্ট্রাকচারাল ফাংশনালিজম, যখন একটি ব্যক্তি একটা গ্রুপের মধ্যে নিজেকে ফিট করানোর চেষ্টা করে, স্ট্রাকচারটার মধ্যে নিজেকে প্লেস করার চেষ্টা করে, সেই রকম জিনিস। আর কনফ্লিক্ট থিওরি মানে হচ্ছে যেখানে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমি কাজটা করব কি করব না, জিনিসটা করা ঠিক কি ঠিক নয়, এই জিনিস যখন কনফ্লিক্ট মানুষের মধ্যে তৈরি হয়, সেখান থেকে চলে আসে কনফ্লিক্ট থিওরি। সিম্বলিক ইন্টারাকশন থিওরি অনেকটা বেশি বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে রিপ্রেজেন্ট করে। স্ট্রাকচারাল ফাংশনালিজম অনেকটা বেশি আমাদের সোশ্যাল রুলস রেগুলেশনকে মেনটেন করে চলার কথা বলে। কনফ্লিক্ট থিওরি আমাদের সবসময় প্রতিবাদী হওয়া, বিভিন্ন রকম মুভমেন্টকে ফর্ম করা, এই জায়গাটা একটা গণতান্ত্রিক একটা মানে ডেমোক্রেটিক স্ট্রাকচার গড়ে তোলা, এইটাই হচ্ছে কনফ্লিক্ট থিওরি মেইন জায়গা। আমরা এই তিনটে বেসিক থিওরি কিন্তু আমরা এখানে জানবো। ঠিক আছে, চলো। তো কি টার্মিনোলজি? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কি? একক, আমি একা। আমি একা কি কিছু সোসাইটি, কোনো আমি কি সোসাইটি একা? না স্যার, আমি কোন সময় পার্ট অফ দ্য সোসাইটি, কিন্তু আমি কখন আমি কখন একজন একটা সোসাইটি হতে পারি? আমি ইন্ডিভিজুয়াল পার্সন, কিন্তু আমি সোসাইটি কখন হব? স্যার আপনি যদি কোনো ইনস্টিটিউশনের হেড হন, বা আপনার আন্ডারে কোনো একটা ইনস্টিটিউশন চলছে, বা আপনার কোনো আইডিওলজিতে কোনো একটা হয়তো হ্যাঁ, একটা কমিউনিটি চলছে। একদম একদম।
আমার যেরকম আমরা স্যার, আইডিওলজিতে হ্যাঁ যেরকম যদি কার্ল মার্কসের কথা বলে থাকি, উনি তো অনেক আগেই মারা গেছেন, তবু তার আইডিওলজিতে অনেক জায়গায় অনেক পলিটিক্যাল মুভমেন্ট হয় বা একদম অনেকে তার মতবাদ নিয়ে চলে। একদম ভেরি গুড। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে যে যেটা চয়ন বললো সেটাই, যে বেসিক্যালি হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি নীতি আদর্শ যখন একটা কমিউনিটিকে ফর্ম করার চেষ্টা করে, তখন একটা ইন্ডিভিজুয়াল একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, গান্ধিয়ান ফিলোসফি, হ্যাঁ মার্কসিস্ট ফিলোসফি, হ্যাঁ তারপরে ধরো আমরা বিভিন্ন রকম ফিলোসফারের নাম দিয়ে বলে থাকি বা বিভিন্ন ব্যক্তি থেকে মানি আমরা। হ্যাঁ, হ্যাঁ, তখন এই যে আজকে যেরকম ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন, আজকে অনেকে একটা কমিউনিটি থাকবে যারা ভীমরাওকে মানে বা তার চিন্তাধারাকে বিশ্বাস করে। তাহলে তখন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিন্তু সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু সোসাইটি কি, যখন ইন্ডিভিজুয়াল কিছু মানুষ যারা এককভাবে সোসাইটিকে রিপ্রেজেন্ট যখন করতে পারে না, তারা সমবেতভাবে যখন কোনো একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে আমাদের কাছে সোসাইটি। এই সোসাইটি হচ্ছে এমন একটা গ্রুপ, যে গ্রুপের একটি কমন ইন্টারেস্ট থাকে, একটি কমন কোনো কিছু জিনিস থাকবে, যে কমন জিনিসটা তাদেরকে একটি সোসাইটি গড়ে উঠতে সাহায্য করে, তাই না? আমরা এখানে সবাই আছি, আমাদের মধ্যে কমন কি আছে? আমাদের লক্ষ্য, হ্যাঁ, আমাদের স্যার আমরা লক্ষ্য সবাই শিক্ষাদীপ সংস্থার সঙ্গে জড়িত, এটা একটা হতে পারে। আচ্ছা, হ্যাঁ সেটা আমরা জড়িত আছি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি আমাদের সবার সাবজেক্ট কিন্তু এক, শিক্ষাদীপের সাথে অনেকেই জড়িত থাকতে পারে, কিন্তু আমরা এখানে যারা আছি তাদের কিন্তু সবার মূল বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট। এই কমন বিষয়টাই আমাদের শিক্ষাদীপের সোসাইটির একটা মেম্বার তৈরি করছে, তাই না? তো এই জিনিসটা বেসিক্যালি, হ্যাঁ সোশ্যাল স্টাডি সম্বন্ধে বললাম, যেটা আমি অবজার্ভ করবো, অবজার্ভ করে যা দেখতে পাচ্ছি তার কারণ জানার প্রয়োজন। আমি একটা পাহাড় দেখতে পাচ্ছি, আমি বলছি ওই মোড়টা ডান দিকে পার হলে একটি মুদি দোকান আছে। এই যে লোকেশনস গুলো আমার জানা, কেন ওখানে আছে তার উত্তর আমি জানি না, কিন্তু আছে আমি জানি। এইটা হচ্ছে আমার সোশ্যাল স্টাডি, ঠিক আছে। সোশ্যাল সায়েন্স, যখন আমি কোনো লজিক খুঁজি, কজ এন্ড এফেক্ট নিয়ে কথা বলি, তখন সোশিওলজি কথা আমি বলে দিলাম। সোশিওলজি হচ্ছে যখন কজ এন্ড এফেক্ট কে মাথায় রেখে যখন থিওরি ডেভেলপ হয়। এডুকেশনাল সোশিওলজি মানে হচ্ছে যখন সোশিওলজির কোনো পার্টকে যখন এডুকেশন এক্সপ্লেন করে। এডুকেশনাল অফ সোশিওলজি, যখন সোশিওলজি কে এডুকেশন পার্ট, এডুকেশনাল সোশিওলজি মানে হচ্ছে আমার এডুকেশনের পার্টকে যখন সোশিওলজি ব্যাখ্যা করেছে। সোশিওলজি অফ এডুকেশন মানে এডুকেশনকে সরাসরি যখন সোশিওলজি হেল্প করছে, ঠিক আছে। এই স্যার জিনিসগুলো আমরা স্যার এমনি সোশ্যাল স্টাডি আর সোশ্যাল সায়েন্স এই দুটো স্যার কি আলাদা? একদম আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। সোশ্যাল স্টাডির পেছনে শুধু স্টাডি থাকে, শুধু অবজারভেশন থাকে, সেখানে কারণ বা তার ফলাফল দেখার চেষ্টা করা হয় না। ধরো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? কত সালে? 1757। 1757 সালে হয়েছিল, দ্যাট ইজ দ্য সোশ্যাল স্টাডি। কেন 1757তেই হয়েছিল তার কিন্তু তোমার কাছে কোনো জবাব নেই, আছে? অন্য সালেও তো হতে পারতো, কেন এই 1757? তাও ঠিক নেই, তোমার জবাব নেই কিন্তু তোমার কাছে, অন্য সাল হলো না কেন? তুমি যে তারিখে স্যার জন্মেছো কারণ বলা যায়, কিন্তু ওই সালেই হলো কেন সেটা তো বলা যাবে না। তো যদি জিজ্ঞাসা করেন যে পলাশী যুদ্ধের কারণ, তাহলে ওর একটা কারণ আছে। হ্যাঁ, এই যে পলিসিতে কারণ কি যখন তুমি কথা বলছো, সেটা সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। হিস্ট্রিটাও কি সায়েন্স তাহলে? অবভিয়াসলি সায়েন্স। তুমি যেখানে লজিক্যাল জিনিস অ্যাপ্লাই করছো, সেই প্রত্যেকটা জায়গাকে সায়েন্স বলা হয়ে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় সায়েন্স, যেখানে লজিক কাজ করবে, যুক্তি যেখানে আছে। স্যার ফিলোসফি এর সঙ্গে স্যার রিলেটেড একটা মানে কোয়েশ্চেন, মানে একটা বলছি, জিওগ্রাফি কি স্যার মাদার অফ অল সায়েন্স বলা হয়? এই প্রশ্ন আগেও তুমি এটা বলা খুব মুশকিল, খুব এইবার জিনিস। হ্যাঁ, এইটা নিয়ে স্যার আমার আর একজন ম্যাডামের মধ্যে একটুখানি মানে আমি ইয়ে জানি হয়েছিল, জানি কারণ আমাদের জানি, আমাদের অনেক, আমার মনে আছে। হ্যাঁ এবার আমরা অনেক ছোটবেলা থেকে এইটা পড়ে আসছি। ম্যাডাম বলছে যে এরকম হয় নাকি।
যাই হোক স্যার, এটা বাদ দিন। যে তোমাকে বলছে সে নিজেই জিওগ্রাফি টিচার। হ্যাঁ, ওইটাই হচ্ছে মুশকিল। ফিলোসফিকে তো আমি- বলা হয়, হ্যাঁ ফিলোসফিকে তো মাদার্স অফ অল আর্টস এন্ড সায়েন্স বলা হয় ফিলোসফিকে তো। আমি প্রত্যেকটা সাবজেক্টকে মাদার বলতে পারি। বেসিক্যালি যখন আমি জিওগ্রাফিকে যখন আমি মাদার অফ অল সাবজেক্টস বা অল সায়েন্স বলছি, কারণ হচ্ছে বেসিক্যালি আমরা জিওগ্রাফির উপরে দাঁড়িয়েই সমস্ত কিছু ডেভেলপ করেছি। এই পৃথিবীটা যদি নাই থাকতো তাহলে আমরা কোনো কিছুই ইনভেন্ট করতে পারতাম না, কিছুই ডিসকভার করতে পারতাম। সেই জন্য মাদার অফ এভরি সাবজেক্ট বলে জিওগ্রাফি। আবার তুমি হিস্ট্রি বললে তো বলছে মাদার অফ অল সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। কেন? হিস্ট্রির পেছনে আমাদের কালচার রেসপন্সিবল থাকে। ফিলোসফি ক্ষেত্রে আমার দর্শন, দৃষ্টিভঙ্গি, আমার কাছে দৃষ্টিভঙ্গি যদি নাই থাকতো আমি পৃথিবীকে পৃথিবী বলেই মনে করতে পারতাম। আমার কাছে সেই দৃষ্টিভঙ্গি এসছে, তো সে নলেজ এসছে, সে অবজারভেশন এসছে, সেই জন্য দেখতে পেয়েছি। ওই জন্য মাদার অফ অল আর্টস এন্ড সায়েন্স যা বলবে সেটা হচ্ছে ফিলোসফি। তো এই খুব রিলেভেন্ট মানে টপিক। আমি এই নিয়ে তর্ক হ্যাঁ স্যার, করতে এটার বা মধ্যে কথা বলতে ঢোকার কোনো দরকার পছন্দ নেই নেই। স্যার। প্রত্যেকটা আচ্ছা, সাবজেক্ট কোনো না কোনো ভাবে আমি তার বাবা বা মা আমার ঠাকুমা বা ঠাকুরদা বানাতেই পারি। ঠিক আছে? কেন? প্রথম দিকে যখন যে মানুষটা পাথরে পাথরে ঘষে যখন আগুন ধরিয়েছিল সেই ব্যক্তি কিন্তু ফিজিক্স জানতো না, জানতো? কিন্তু না ফিজিক্স স্যার। এর অ্যাপ্লাই করছে কিন্তু, তাই না? যে মানুষটা হওয়ার প্রথম তার খাবার বাঁচানোর জন্য মাটির তলায় দানা লুকিয়ে রেখে দিয়েছিল, সেই দানা খুঁজতে পারেনি, যখন বর্ষা যাওয়ার পরে সেই দানা দিয়ে যখন অঙ্কুরিতগমে গাছ বেরিয়েছে সে জানলো এইভাবে অঙ্কুরিতগমে সে চাষবাস করা শুরু করে। তো তুমি সায়েন্স, আমার এগ্রিকালচার কেও বলতে পারো যে ওল্ডেস্ট সায়েন্স বলতে পারো। এই কোনো মানে আমার কাছে কোনো এগুলো লজিক নেই। হ্যাঁ স্যার, লজিক আমি কি যে কে এটা প্রথম বলতে বলতে স্যার কথাগুলো মাথায় আসলে বলেছে। ওই জন্য বললাম। ঠিক আছে। সিম্বলিক ইন্টারেকশনে আসি। সিম্বলিক ইন্টারেকশনে সিম্বলস, আমরা কিছু সিম্বল দেখে দেখে কিছু বোঝার চেষ্টা করি, করি না? রেড কালার দেখে কি করি? ডেঞ্জার। ডেঞ্জার। দাঁড়িয়ে পড়বো না দৌড়ে চলে যাবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো। লাল রং দেখলে? দাঁড়িয়ে পড়াটাই তো। হ্যাঁ। আর সবুজ দেখলে? যেতে হবে। চলো আর এগোতে হবে। আর হলুদ দেখলে বুঝতে হবে তারপরে সবুজ আসছে হয়তো, তাই না? তাহলে আমরা কিন্তু এইভাবে কালারকে দেখে কিন্তু সিম্বলিক ইন্টারাকশন, কিন্তু কালারটার মধ্যে কোথাও লেখা আছে স্টপ, বা কালারটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে কি তাকে যেতে বলছে বা সাবধান হতে বলছে? কিছু আছে? লেখা নেই কিন্তু কিছু। আমি সিম্বলটার সাথে দেখবি, সিম্বলটার সাথে প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন হয় না? এই জন্য এটাকে আমরা বলি সিম্বলিক ইন্টারাকশন। তো বেসিক্যালি ক্লাসরুমের মধ্যে আমরা কি ধরনের সিম্বলিক ইন্টারাকশন ইউজ করবো বলো তো? ক্লাসরুমের মধ্যে কি ধরনের সিম্বলিক ইন্টারাকশন? ওই যে অনেক সময় চুপ করতে বলা হয়, কিন্তু ঘাড় নেড়ে বলাই কথা বলতে না, বা মুখে আঙুল দিয়ে চুপ করতে বলা হয়। একদম এইভাবে আমরা কিছু সিম্বলিক ইন্টারাকশন ক্লাসরুমে রিপ্রেজেন্ট করি বা ক্লাসরুমে রিপ্রেজেন্টেশন হয়। এই সিম্বলিক ইন্টারাকশনই কিন্তু আমাদের সোসাইটির মধ্যে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, তাই না? বহুকাল ধরে এই সিম্বলিক ইন্টারাকশন ব্যবহার করা হয়েছে। এই সিম্বলিক ইন্টারাকশন পশুরা প্রচুর পরিমাণে ব্যবহার করে কিন্তু, হ্যাঁ, বিভিন্ন শব্দ, বিভিন্ন ইশারা দিয়ে সে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, তাই না? যখন বেড়াল মানে পাঁচিলে খামচায় যখন, তখন তখন মানে কি হয় জানো? জানো? না স্যার। না স্যার। অ্যাগ্রেশন, হ্যাঁ, অ্যাগ্রেশন শো করে। না, বৃষ্টি আসার আগে আগে বিড়াল দেওয়ালে খামচি দেয়, আঁচড় মারে দেওয়ালে, বৃষ্টি শুরু হওয়ার আগে, বুঝতে পেরে যায়। তার মানে এইটা দিয়ে সে কিছু মানুষকে ইনস্ট্রাক্ট করার চেষ্টা করে যে বৃষ্টি আসছে। যখন একটা পশু যখন খুব আনন্দ পায়, একটা কুকুর যখন খুব আনন্দ পায় বা তার মালিককে দেখে ও লেজ নাড়াতে থাকে, দ্যাট ইজ দ্য সিম্বলিক ইন্টারাকশন। সে কথা বলতে পারছে না, তাই না? ভয় পেলে দেখবে লোম খাড়া হয়ে যায় অনেক পশুদের, দেখেছো? সেগুলো হচ্ছে সিম্বলিক ইন্টারাকশন। এইগুলো আমরা কিন্তু সিম্বলিক ইন্টারাকশন
করি, আমরা অনেক সময় সিম্বলিক ইন্টারাকশন দিয়ে কমিউনিকেটও করি লোকেদের। কেউ বললো রাস্তা দিকে, ও এই দেখো ওই আমাকে খারাপ ইশারা করেছে, রাস্তা দিকে কতগুলি মেয়ে যাচ্ছে, কতগুলো ছেলে পাড়ায় বসে আছে, বলে দিল কিছু একটা বলেছে, মেয়েটি বলছে কি করেছে, বলছে খারাপ ইশারা করেছে। খারাপ ইশারা করে সেই ছেলেটি কিছু না কিছু বোঝানোর চেষ্টা করছে, দ্যাট ইজ এ সিম্বলিক ইন্টারাকশন। এটা আমাদের প্রচুর, আমাদের আদিম মানুষ এই সিম্বলিক ইন্টারাকশনের মাধ্যমে নিজের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। তো জর্জ হার্বার্ট মিড তিনি কিন্তু সর্বপ্রথম এই যে ওয়ার্ডটা সিম্বলিক ইন্টারাকশনিজম এই শব্দটাকে খুঁজে বের করেন এবং সেখান থেকে তিনি একটি স্কুলকে ডেভেলপ করেন, সেটাকে বলা হয় শিকাগো সোশিওলজি ট্রেডিশন। তো শিকাগো সোশিওলজি ট্রেডিশন বলার মূল কারণ হচ্ছে তিনি ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর ছিলেন এবং সেই প্রফেসর থাকাকালীন অবস্থাতে তিনি সেটা ডেভেলপ করেছিলেন বলে সেটাকে বলা হয়েছিল সিম্বলিক ইন্টারাকশনিজম এবং সেটাকে পরবর্তী সময় নাম হয় শিকাগো সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই ধরনের ইন্টারাকশন নিয়ে যারা কাজ করতো তাদের শিকাগো সোশিওলজিক্যাল ট্র্যাডিশন হিসেবে চিহ্নিত করা। তো যেখানে সিম্বল দিয়ে করছি সেখানে অ্যাপ্লাই হবে না, প্রয়োগ তো করবো নাকি, আমরা কোনো অ্যাপ্লিকেশন করছি তো কোনো কিছু, সিম্বল তো কোনো একটা নলেজের অ্যাপ্লিকেশন, তাই না? হ্যাঁ স্যার। তাই না? তাহলে সেই যে সিম্বল এই জন্য এই যে জর্জ হার্বার্ট মিডকে প্র্যাগমাটিজম হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করতে, ওয়ান অফ দ্য সেভারাল ডিস্টিংগুইশড প্র্যাগমাটিজম। ঠিক আছে, এই ইউনিভার্সিটিতে যারা ছিলেন এবং তাকেও কিন্তু প্র্যাগমাটিস্ট বা প্রয়োগবাদী হিসেবে ধরা দেওয়া হতো। হার্বার্ট জর্জ ব্লুমার তিনি আমেরিকান সোশিওলজিস্ট এবং তিনি সোশ্যাল রিসার্চ মেথোডোলজি ডেভেলপ করেন এবং এই সিম্বলিক ইন্টারাকশনের উপরই তার কাজ হয় এবং তিনি এই সর্বপ্রথম সোশ্যাল সাইকোলজির মতো জায়গাগুলোতে তিনি সিম্বলিক ইন্টারাকশনিজমের নামকরণ করেন এবং এর মাধ্যম দিয়ে সিম্বলিক ইন্টারাকশনকে তিনি বোঝানোর চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা এই অবধি এই দুজনের সম্পর্কে ক্লিয়ার ধারণা হলো? ক্লিয়ার তো? জর্জ হার্বার্ট মিড আর হার্বার্ট জর্জ ব্লুমার। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার পরের জনটা ওনার সম্পর্কে স্যার আমি একটু মিস করে গেলাম, একটা কল এসেছিল। এই ব্লুমার হচ্ছেন আমেরিকান একজন সাইকোলজিস্ট ও সোশিওলজিস্ট একজন। তো তিনি প্রথম সোশ্যাল সাইকোলজির মতো জায়গাগুলোতে সিম্বলিক ইন্টারাকশনিজমের থিওরিটা তিনি লেবেলড করেন। অর্থাৎ তিনি বোঝাতে চাই যে কোনো সোশ্যাল ইন্টারাকশন যখন আমরা করি তখন আমরা আমরা কিছু সিম্বলিক ইন্টারাকশনের মাধ্যমে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করি, ইশারার মাধ্যম দিয়ে আমরা সোশ্যাল কমিউনিকেশন বজায় রাখার চেষ্টা করি। এইটাকে কিন্তু হার্বার্ট জর্জ ব্লুমার বলবে। চলো স্যার, তাহলে এমনি ওই যদি মানে এটা কোয়েশ্চেন মানে এসেছিল সিম্বলিক ইন্টারাকশনের সঙ্গে কার নাম জড়িত, তাহলে তো ওই হার্বার্ট মিডই হবে নাকি, বা ফাদার অফ হার্বার্ট? না, এনাকে বলা হয় দ্য ফাউন্ডার অফ সিম্বলিক ইন্টারাকশনিজম। ফাউন্ডার জর্জ হার্বার্ট মিডকে বলা হয় ফাউন্ডার অফ সিম্বলিক ইন্টারাকশনিজম, কিন্তু তিনি সিম্বলিক ইন্টারাকশন নামকরণটা তিনি করতে পারেননি। তিনি সিম্বলিক ইন্টারাকশন ফাউন্ড করলেন যে এইভাবে সিম্বলিক ওয়েতে আমি ইন্টারাক্ট করতে পারি কারোর সাথে, এটাকে সেখানে নাম দেওয়া হয় শিকাগো সোশিওলজিক্যাল ট্র্যাডিশন নাম দেওয়া হয় সেটাকে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আগে হ্যাঁ স্যার, মানে আগে যারা এরকম আবিষ্কার করতেন যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউশনের সঙ্গে তারা যুক্ত থাকতেন তাদের সঙ্গে নাম জুড়ে দেওয়া হতো। হ্যাঁ, এরকম সাইমন যেরকম, বা ওই আরেকটা স্ট্যানফোর্ড এরকম একটা কিছু টেস্ট ছিল। হ্যাঁ, স্ট্যানফোর্ড একদম, হ্যাঁ ওরকম একটা একদম। তো এখানে প্রথম কিন্তু ব্লুমারই সর্বপ্রথম তিনি নামকরণ করেন সিম্বলিক ইন্টারাকশনিজম। তার আগে সিম্বলিক ইন্টারাকশনিজম নিয়ে কোনো নামকরণ করা হয় না। ঠিক আছে, যেমন দেখবে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে সর্বপ্রথম নাম আমরা শুনতে পাই কার কাছে শুনতে পাই সর্বপ্রথম ইমোশনাল ইন্টেলিজেন্স? স্যার এই যে পিটার স্যালোভে ফাউন্ডার বলতে পারবো, তার আগেও অনেকে কিন্তু করেছে। গোল্ডম্যান বেসিক্যালি
গোলম্যানের নামটাই বেসিক্যালি উচ্চারিত হয়, কারণ গোলম্যান সর্বপ্রথম সেইটাকে ইমোশনাল ইন্টেলিজেন্স হিসেবে আইডেন্টিফাই করে। তুমি স্কিনারের ক্ষেত্রে দেখবে, স্কিনারও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন, কিন্তু সেটা ইমোশনাল ইন্টেলিজেন্স নামটা ছিল না। ইমোশনাল ম্যাচুরিটির কথা বলেছিলেন তিনি, অনেকে অনেক ধরনের ওয়ার্ড ইউজ করেছেন, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা এটা কিন্তু ইউজ করেননি, এটা সর্বপ্রথম গোলম্যানই প্রথম ইউজ করেন। চলো, তো মেজর পার্সপেক্টিভ কি এখানে বলছে মাইক্রো লেভেল ইন্টারাকশন, অর্থাৎ আমরা ছোট ছোট লেভেলে আমরা ছোট ছোট 1-to-1 ইন্টারাকশন যেহেতু আমরা এখানে করে থাকি, এই জন্য এটাকে আমরা বলি মাইক্রো লেভেল ইন্টারাকশন। ছোট ছোট লেভেলে আমরা ইন্টারাকশন করি, মাইক্রো লেভেল ইন্টারাকশন বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির ইন্টারাকশন হবে, এটা গ্লোবাল লেভেলে ইন্টারাকশন এখানে হয় না। ইন্টারাকশন বিটুইন টু ইন্ডিভিজুয়াল, দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে ইন্টারাকশন হবে। একটি কালার আর একটি ব্যক্তির মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সে লাল হোক, সবুজ হোক, যা হোক, সেটা তার ইন্টারাকশন হচ্ছে ম্যান টু ম্যান বা একটা ম্যাটার টু ম্যান। এইভাবে আমাদের ইন্টারাকশন। মিনিং বিহাইন্ড দ্য সিম্বল, প্রত্যেকটা সিম্বলের পেছনে কিন্তু একটা মানে থাকে, যে মানেটা ওই সিম্বলটাকে বুঝতে সাহায্য করে। সিম্বলে কোনো জায়গাতে কিচ্ছু লেখা থাকে না, কিন্তু আমরা সেই সিম্বল দেখে তার মানেটা বুঝে যাই। যেমন জেব্রা ক্রসিং যেখানে থাকে, সেখান থেকে হাঁটতে হবে, সেটা কি লিখে দেওয়া থাকে কোথাও? না, থাকে না। আমরা জেব্রা ক্রসিং উপর দিয়ে চলে, যখন জেব্রা ক্রসিং দেখি তখন আমরা তার উপর দিয়ে হাঁটি। দ্যাট মিনস এটাই সিম্বলিক ইন্টারাকশন। সিম্বলিক ইন্টারাকশন দুভাবে হতে পারে, একটাকে বলছি ভার্বাল, একটাকে বলছি নন ভার্বাল সিম্বল। ভার্বাল সিম্বল কোনগুলো? যেখানে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, স্যার ওই যেখানে বাকযন্ত্রের ব্যবহার করা হয়। হ্যাঁ, কোথায় কিরকম? যেমন একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমার ছেলে দুপুরে একটা কাজ করছিল, আমার ছেলে দুপুর, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো আমার ছেলে আমাকে বলছে যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি বলছি আমি তো দাঁড়িয়েই আছি। তাহলে একটু দাঁড়ানো তো ভার্বালি বলছে, তো একটু দাঁড়ানো তো আমি তো দাঁড়িয়েই রয়েছি। তাহলে সে কি বোঝাতে চাইছে আমাকে? একটু ওয়েট করতে বলছে, ওয়েট করতে বলছে, অপেক্ষা করতে বলছে। দ্যাট ইজ দ্য ভার্বাল সিম্বলিক ইন্টারাকশন। কথাটা যেটা বলছে তার মানেটা আলাদা, কিন্তু কথাটার পেছনে মানে আলাদা, কিন্তু কথাটার প্রকৃত অর্থ কিন্তু অন্য। এরকম অনেক ধরনের শব্দ আমরা কিন্তু পাবো, যেখানে আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখতে পাবো। ঠিক আছে, চলো এবার নন ভার্বাল ইন্টারাকশন, যেগুলো অঙ্গভঙ্গি করে, চোখের ইশারাতে, হাতের ইশারাতে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, সেগুলো নন ভার্বাল শিখবো। আচ্ছা, প্রত্যেকটা সিম্বলের পেছনে একটা অবজেক্টিভ এবং একটা সাবজেক্টিভ মিনিং থাকে। অবজেক্টিভ মিনিং কি? যেমন দাঁড়াতে বলছে, তেমন দাঁড়ানো মানে তো দাঁড়িয়ে থাকা, এটা অবজেক্টিভ মিনিং। সাবজেক্টিভ মিনিং কি? ওয়েট করতে বলা, সাবজেক্টিভ। যেমন আমি সিগন্যালে লাল লাইট দেখছি, লাল লাইট এটা কালার একটা লাল, এটা অবজেক্টিভ মিনিং। কিন্তু লাল দেখার পরে দাঁড়িয়ে পড়তে হয়, এটা সাবজেক্টিভ। অবজেক্টিভ মিনিং সবার কাছে এক, কিন্তু সাবজেক্টিভ মিনিং পার্সন টু পার্সন চেঞ্জ হয়। অনেকে ওই লাল লাইট দেখে ক্রস করেও চলে যেতে পারে, ওই লাল লাইট দেখলে কেউ সিগন্যালে দাঁড়িয়েও করতে পারে। দ্যাট ইজ সাবজেক্টিভ মিনিং। ঠিক আছে, তারপরে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এক্সপিরিয়েন্স। আমাদের যদি প্রাইমারি এক্সপিরিয়েন্স হয়, অর্থাৎ আমি নিজেই যখন কোন রকম সিম্বলিক ইন্টারাকশন করছি, তখন আমার হবে সেটা প্রাইমারি এক্সপিরিয়েন্স। আর সেকেন্ডারি এক্সপিরিয়েন্স হচ্ছে কোনটা? যখন আমি কি করছি, কাউকে দেখছি সেই সিম্বলিক ইন্টারাকশন করতে, দেখার পরে আমি সেটাকে অ্যাডপ্ট করলাম, আমি সেটাকে গ্রহণ করলাম সেই সিম্বলিক ইন্টারাকশনকে, তখন হয়ে যাবে সেকেন্ডারি এক্সপিরিয়েন্সেস। তো আমাদের প্রাইমারি এক্সপিরিয়েন্স থেকেও আমার সিম্বলিক ইন্টারাকশন হতে পারে, সেকেন্ডারি এক্সপিরিয়েন্স থেকেও আমার এক্সপিরিয়েন্স হতে পারে। ডেভেলপমেন্ট অফ ওন পারসেপশন, নিজস্ব পারসেপশন, নিজস্ব ধারণা গড়ে তোলার ক্ষেত্রে
আমরা কিন্তু এটাকে ব্যবহার করি। মিনিং ক্যান বি চেঞ্জড। লাল রং কখনো কোনো পতাকার রং হতে পারে, লাল রং কখনো স্টপ হওয়ার সিগন্যালও দিতে পারে। দ্যাট ইজ কোনো সময় কোনো না কোনো কিছু তার মিনিং কিন্তু চেঞ্জ করছে। দেখো এখানে কোনো প্রশ্ন আছে কাউ? স্যার এই প্রাইমারি আর সেকেন্ডারিটা আরেকবার বলুন। প্রাইমারি এন্ড সেকেন্ডারি হচ্ছে ধরো কোনো সিম্বলিক ইন্টারাকশন তুমি নিজে যখন করছো, যখন ঠিক আছে তখন তুমি প্রাইমারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে করেছো। আর সেকেন্ডারি হচ্ছে সেইটাই যখন তুমি নিজে কিছু কোনো সিম্বলিক ইন্টারাকশন করছো না, তুমি অন্য কাউকে কিছু একটা করতে দেখছো। দেখবে যেমন প্রাইমারি সোর্সেস আর সেকেন্ডারি সোর্সেস আমরা করি, মানে মানে হ্যান্ডস অন যেটা সেটা প্রাইমারি। একদম 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 নিজে যা করছি, আমি নিজে করে যে কোনো সিম্বল সম্পর্কে আমার যে আইডিয়া হয়ে থাকে নিজে থেকে করে, হ্যাঁ যেমন ধরো কেউ কোডিং করছে কোনো রকম, তাহলে সেটা প্রাইমারি এক্সপিরিয়েন্স তার কাছে সিম্বলিক ইন্টারাকশন। কিন্তু অন্য কারোর কোডিং করছে এবং সেটা দেখে সে যখন শিখছে তখন সেকেন্ডারি এক্সপিরিয়েন্স, সেটা সিম্বলিক ইন্টারাকশন। বুঝেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। একদম একদম বলছি লাস্ট পয়েন্টে মিনিং ক্যান বি চেঞ্জড, তো এখানে অবজেক্টিভ মিনিং চেঞ্জ হচ্ছে না সাবজেক্টিভ মিনিংটা চেঞ্জ হচ্ছে? অবজেক্টিভ মিনিংও চেঞ্জ হতে পারে, সাবজেক্টিভ মিনিংও চেঞ্জ হতে পারে, তাই না? বহু বছর ধরে একটা কালার ছিল, আমি জানতাম সে কালারটা হচ্ছে পিঙ্ক, তাই না? হঠাৎ সেদিনকে বললো এটা পিঙ্ক নয়, এটা রানী কালার বা অন্য কোনো একটা কালারের নাম হয়তো বলতাম। কিছু ভ্যারাইটি এসে গেছে। বিয়ের আগে এত কিছু জানতাম না, বিয়ে করার পরে দেখছি যে মানে পিঙ্কেরও নাকি আলাদা আলাদা নাম হয়, রেডেরও নাকি আলাদা আলাদা নাম হয়। কি করে বুঝলাম বলো তো? লিপস্টিকের দেখে এটা এই কালারের লিপস্টিক, আমি রেড কালার, তো বলে না এই কালার। মিনিং চেঞ্জ হয়, অবজেক্টিভ মিনিংও চেঞ্জ হবে, সাবজেক্টিভ মিনিং তো চেঞ্জ হবেই হবে, ঠিক আছে? ওকে স্যার। আজকে তুমি যে রেড লাইট দেখে তুমি যে দাঁড়িয়ে পড়ছো, আজ থেকে 50 বছর পরে দেখবে রেড লাইট দেখে লোকে দাঁড়াচ্ছে না, সে কি হলুদ লাইট দেখে দাঁড়িয়ে যাচ্ছে। রেড লাইট যখন দেখাচ্ছে তখন দেখবে যেতে বলছে, হয়তো মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে কোনো না কোনো কারণ, কোনো একটা ইনসিডেন্টের জন্য অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? ধরো তুমি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে তুমি কি বলে ডাক? বিদ্যাসাগরই বলি সাধারণত। তো উনি কি একাই বিদ্যাসাগর ছিলেন? না স্যার, বিদ্যাসাগর উপাধি একাধিক মানুষ পেয়েছেন। একাধিক মানুষ পেয়ে, একদম। তা একাধিক মানুষ যদি পেয়ে থাকে তাহলে শুধুমাত্র ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলছি কেন? দ্যাট মিন ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলা মানে হচ্ছে আমি এটা সিম্বলিক ওয়েতে ইউজ করছি, তাই না? তাহলে আগে এই বিদ্যাসাগর শব্দটা ভার্বাল সিম্বলিক ইন্টারাকশন ছিল, সেটা অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল। পরবর্তী সময় তার মানে পরিবর্তন হয়েছে, সেখানে বিদ্যাসাগর বলতে আমরা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বুঝি, তাই না? হ্যাঁ স্যার। মানে স্যার অনেক ক্ষেত্রে যেমন ইন্ডিয়ান ট্রেডিশনে লালটাকে ভালো ধরা হয়, আবার অনেক ক্ষেত্রে সাদাটাকে বাজে ধরা হয়, আবার সাউথে মানে বাঙালিদের সাউথে সাদাটাই পিওর একটা হয়, সেরকমই তো মানে একটা সিম্বলের বিভিন্ন রকমের মিনিং হতে পারে। হ্যাঁ একদম হতেই পারে। যেমন আমাদের যে কালচারের মধ্যে আমাদের কালো খুব পবিত্র রং ধরা হয়, তোমরা জানো কিনা জানি না, আমরা প্রোটো অস্ট্রেলাইট কমিউনিটির সাথে বিলং করি। প্রোটো অস্ট্রেলাইট কমিউনিটিতে ব্ল্যাক হচ্ছে খুব ইম্পর্টেন্ট কালার কিন্তু আমাদের ক্ষেত্রে, জানো কি সেটা? হ্যাঁ স্যার, মানে দেবদেবীদের বেশিরভাগই ওই কালো রঙের বা কালো তাদের রঙের হয়ে থাকে, এবং কালো হচ্ছে সমস্ত প্রোটো অস্ট্রেলাইটে যত পুজো হয় সব হয় হচ্ছে অমাবস্যাতে, মোস্ট অফ দ্য পুজো। হ্যাঁ তুই বলি লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো আমাদের কালচার ছিল না, আমরা আর্যরা আসার পরে এই কালচারটা আমরা অ্যাডাপ্ট করেছি। হ্যাঁ
তুমি যদি দেখো আমাদের পুজোগুলো যেগুলো দেখবে, কালী পুজো আমাদের খুব ছিল, অমাবস্যার দিনে হয়, পূর্ণিমার দিনে আমরা শিবের কিছু পুজো করে থাকি। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি আমাদের সমস্ত দেব দেবীদের পুজো অমাবস্যাতেই হতো। তুমি যে কোনো আদিবাসীদের দেখবে, সিনেমাতে কোনো জায়গায় দেখবে আদিবাসীদের দেখবে সমস্ত পুজো কবে হয়, পূর্ণিমার দিনে না অমাবস্যার দিনে? স্যার অমাবস্যা। অমাবস্যার দিনেই হয়, ঠিক স্যার আছে? আরো একটা জিনিস সাউথে আমি দেখেছিলাম, তেলেঙ্গানাতে, মানে সন্ধেবেলা আমরা বাঙালিরা যে শাঁখ বাজাই, ওটা হুম। ওরা শাঁখ বাজাতে দেয় না, ওদের কেউ মারা গেলে শাঁখ বাজায়, তাই ওরা শাঁখ বাজায় না। আচ্ছা, একদম মারা যাবে। এর পেছনে কিন্তু একটা গল্প আছে, জানো কি না জানি না। না স্যার সেটা জানি না। সেটা হচ্ছে যে আমাদের কিছু ভারতবর্ষের কিছু অঞ্চল যেগুলো হচ্ছে পাণ্ডব বর্জিত ছিল, ঠিক আছে? পাণ্ডব বর্জিত কিছু অঞ্চল ছিল, যেগুলো, যে অঞ্চলগুলোতে পাণ্ডবদের প্রবেশ নিষেধ ছিল, ঠিক আছে? সেই সব অঞ্চলগুলো ছিল এই যে আমাদের যে বাংলা, যেটাকে আমরা অঞ্চল বলছি, বঙ্গভূমি যেটাকে আমরা বলছি, সেইটা, দক্ষিণ ভারতের কিছুটা অংশ, কেরালা, তামিলনাড়ুর কিছু অংশ বাদ দিয়ে অধিকাংশ দক্ষিণ ভারতের অংশগুলো, সেইগুলো সব কিন্তু পাণ্ডব বর্জিত অঞ্চল হিসেবে ধরা হতো, পাণ্ডবদের এখানে প্রবেশ নিষেধ ছিল। তখন যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পর যখন পাণ্ডবরা প্রচুর মানুষকে মেরেছিল, সেই মারার ক্ষেত্রে তারা এই শঙ্খের ধ্বনিতে যুদ্ধ হতো। সেই জন্য আর্যরা যখন শঙ্খ বাজিয়ে আসতো অনার্যতাকে মারার জন্য, তখন অনার্যরা সেটাকে ভয় পেত। সেই জন্য তারা শঙ্খকে খুব মানে 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 ওই যে সন্ধ্যেবেলায় যে প্রত্যেকবার শঙ্খ বাজানো, ওই জিনিসটাকে ওরা নিতে চায়, ঠিক আছে? এই যে দেখবে সাউথ ইন্ডিয়া গেলে কেউ হিন্দিতে কথা বলতে চায় না, এটা আজকের নয়, মানে বহু 2000, 3000, 4000, 5000 বছর আগেকার গল্প। যখন আর্যরা ঢোকার পরে তারা যখন দ্রাবিড়দেরকে তাড়িয়ে দিল, সেই সময় থেকে দক্ষিণ দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং আর্যাবত্যের ভাষা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। তারা এই জন্য আর্যাবত্যের ভাষাকে তারা পছন্দ করে না। আজকে সাউথ ইন্ডিয়ানরা বা হিন্দি বলতে পছন্দ করে না, তার মূল কারণ হচ্ছে 3-4 হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা, ঠিক আছে? চলো, আমরা হয়তো ভুলে গেছি বাঙালিরা, তারা কিন্তু বলেনি। আমরা তো অনার্য জাতি, সে মানে প্রোটো অস্ট্রাইড যেতে পারে। যাক, এই জায়গাটা ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। চলো, আমাকে বেশি খুঁচিয়ে লাভ নেই, কেন প্রচুর জানি তো, বেশি জানলে আবার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, কনক্লুড করতে অসুবিধা হবে। তো থ্রি প্রেমিসেস এখানে ধরা হয়, ইট ইজ বেসড অন দ্য মিনিং উই গিভ টু দ্য থিংস। আমরা কোনো বস্তুর মধ্যে মানে দাঁড় করাই, কোন একটা বস্তু মধ্যে মানে দাঁড় করানোর চেষ্টা করি, তাই না? একটা আপেল যখন আমরা টেস্ট করে খেয়ে যখন বুঝি এবং শেপটা দেখার পরে আমার সেই আপেলটা খেতে ইচ্ছে হয়, দ্যাট ইজ ওই আপেলটার পিছনে খাওয়ার টেস্টটাকে মিনিং আমরা অ্যাড করি। ওই জন্য আমাদের আপেল দেখলে আমাদের আপেল বা খাওয়ার ইচ্ছে তৈরি হয় ভেতরে, দ্যাট ইজ সিম্বলিক ইন্টারাকশন। অনেকে দেখবে তোমাদের মধ্যে অনেকে, আমি ফুচকা বললে এক্ষুনি দেখবে তোমাদের অনেকে ফুচকা খেতে ইচ্ছে করবে, করবে কি করবে না? দ্যাট ইজ এ সিম্বলিক ইন্টারাকশন। এই আমরা মিনিং গুলো দাঁড় করাই কোনো না কোনো শব্দের মাধ্যমে। মিনিং কাম ফ্রম দ্য ইন্টারাকশন উইথ আদার্স। আমরা অন্যের সাথে কিভাবে ইন্টারাক্ট করব, সেই মিনিং গুলো দাঁড় করাতে সাহায্য করে। ডিফারেন্ট মিনিং ফর ডিফারেন্ট পিপল। কোন একটা জিনিসের মানে অন্য আরেকজন ব্যক্তির কাছে আলাদা হতেই পারে, কমিউনিটিগত ডিফারেন্স। মিনিং উই গিভ ইজ নট দ্য কনস্ট্যান্ট। মিনিং কখনো কনস্ট্যান্ট থাকে না, মিনিং পরিবর্তন হয়। যেখানে দুটো মিনিং হয়, অ্যাট্রিবিউটেড মিনিং আর ইম্পোজ মিনিং। অ্যাট্রিবিউটিভ মিনিং কি? দ্য ফিচার অফ অবজেক্ট, যেমন লাল রং দেখতে পাচ্ছি, দ্য অ্যাট্রিবিউটিভ মিনিং কি? দ্যাট ইজ দ্য কালার। ইম্পোজ মিনিং কি? টু when you see the red color you have to stop, that is impose the meaning. এখানে আমরা মিনিংটাকে ইম্পোজ করছি, এটাকে বলছে পার্সোনাল পারসেপশন। এই দুটো মিনিং কে আমরা সিম্বলিক ইন্টারাকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো এখানে প্রশ্ন আছে স্যার, এই দুটো বুঝলাম না স্যার, শেষের দুটো অ্যাট্রিবিউট আর ইম্পোস্ট। অ্যাট্রিবিউটের মানে হচ্ছে তার ইম্পোস্টটা বৈশিষ্ট্যগত অনেকটা যা আমি বুঝেছি, মানে দেখতে পারবো। আমরা কোনো বৈশিষ্ট্য ইম্পোজ যদি মানে কিছু হচ্ছে, মানে স্যার আমার ব্যক্তিগত মতামত, বা ইম্পোজ মিনিং মানে যেটা আমি চাপিয়ে দিচ্ছি, এরকম কিছু। হ্যাঁ, আমি তার মধ্যে যে জিনিসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা আমি ওইটা দেখে আমি কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করছি। যেমন আমি তোমাকে সিম্পলি কিভাবে বোঝাই বলতো, এই ধরো আমার কাছে একটা জিনিস রয়েছে, এটা দেখা যাচ্ছে,
হ্যাঁ স্যার, কেন একটা মূর্তি এরকম কিছু একটা। হ্যাঁ, তোমার কাছে একটা মূর্তি, দ্যাট ইজ দ্য অ্যাট্রিবিউটেড মিনিং। বাট ইম্পোজড মিনিং কি? এটা একটা পেন স্ট্যান্ড, এটাকে পেন স্ট্যান্ড বানিয়েছি, কিন্তু মূর্তিটা আমার সামনে যখন আছে অ্যাট্রিবিউটেড মিনিং। ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যাট্রিবিউটেড মিনিং হচ্ছে এক্স্যাক্টলি আমি যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি, দ্যাট ইজ দ্য অ্যাট্রিবিউটেড মিনিং। কিন্তু ইম্পোজ মিনিং কি? আমি তাকে কিভাবে মিনিং দাঁড় করাচ্ছি, আমি কোন মিনিংটা ওইটা দেখে বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ দ্য ইম্পোজ। ঠিক আছে? যেমন একটি বাচ্চা একজন ম্যাথামেটিক্সে খুব ভয় পায়, এটা প্রমাণিত, ন্যাচারালি সে কোনো ম্যাথামেটিক্স টিচারকে ভয় পেত, সেই জন্য তার ম্যাথামেটিক্স সাবজেক্টের প্রতিও ভয় তৈরি হয়েছে, হয় কি না? হ্যাঁ স্যার, আবার যে বিষয়ে যে টিচারকে ভালো লাগে সেই বিষয়টাও ভালো লাগে। ভালো লাগে, দ্যাট ইজ প্রথম কি সেই টিচারের প্রতি হওয়া, মানে দ্যাট ইজ দ্য অ্যাট্রিবিউটেড মিনিং। যখন সেই সাবজেক্টটার প্রতি তার ভীতি তৈরি হচ্ছে, দ্যাট ইজ সাবজেক্টটা শুনলেই তার অ্যাংজাইটি যখন হচ্ছে, আমি বুঝবে সেটা ইম্পোজ। ঠিক আছে? আচ্ছা, থ্রি প্রিন্সিপালস, মিনিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিঙ্কিং। আমরা মানে দাঁড় করাবো কোনো কিছু, ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশনের জন্য ব্যবহার করব, এবং থিঙ্ক, ভাববো, আমাদের এক্সপিরিয়েন্স আর ইন্টারাকশন এক্সপিরিয়েন্সেস গুলোকে ইউজ করে আমরা থিঙ্কিং পাওয়ারকে ডেভেলপ করব। এই তিনটে মাধ্যমে আমি কোনো সিম্বলিক ইন্টারাকশন করতে পারবো। দেখো, প্রশ্ন আছে কিছু? না, নেই তো? আছে প্রশ্ন? না স্যার। আচ্ছা চলো, তো এখানে বেসিক্যালি ক্রিটিসিজম কি করবে? ডিপ্রাইভ অফ রিয়েল সোশ্যাল ইনভেশন। রিয়েল সোশ্যাল ইনভেশন কে ডিপ্রাইভ করে, কেন? কজনের মধ্যে ইন্টারাকশন হচ্ছে এখানে? স্যার দুজনের মধ্যে। হ্যাঁ, দুজন বা দুটো বস্তুর মধ্যে ইন্টারাকশন হচ্ছে। সোসাইটি কি দুটো বস্তু দিয়ে তৈরি হয়? না স্যার। না স্যার। দুটো বস্তু দিয়ে তো দুটো ব্যক্তি দিয়ে সোসাইটি হবে না। দ্যাট এই জন্য বলছে ইট ডিপ্রাইভস অফ রিয়েল সোশ্যাল ইনভেশন। আমরা সোসাইটিকে যেভাবে দেখি সিম্বলিক ইন্টারাকশন তাকে অপোজ করছে। সেখানে দুজন ব্যক্তির মধ্যে ইন্টারাকশন হবে, সেটা সোসাইটি বলা যাবে না বা সোশ্যাল বলা যাবে না। ইট ইজ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন, যেটা বললাম। নাইদার কমপ্লিটলি সাইকোলজিক্যাল নর কমপ্লিটলি দ্য সোশিওলজিক্যাল। সাইকোলজিক্যালি নয়, কেন আমরা যখন সাইকোলজিক্যালি কিছু বলবো তো নিশ্চয়ই সিম্বলিক ইন্টারাকশন করার জন্য সেই সিম্বলিক ইন্টারাকশন একজন ব্যক্তির সাথে হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই সিম্বলের সাথে যারা দেখছে তাদের সাথেও সেটা হচ্ছে হয়তো, সাইকোলজিক্যালি বলবো না। আর সোশিওলজিক্যাল এখানে দুটো ব্যক্তির মধ্যে যেটা হচ্ছে সেটা সোশিওলজিক্যাল হতেই পারে না। এই লো কনসেন্ট্রেশন অন চেঞ্জ অফ সোশ্যাল প্রসেস। সোশ্যাল প্রসেসে বলে যে কোনো চেঞ্জেস আসে, সেখানে কনসেন্ট্রেশন কম। প্যাটার্ন এন্ড ফাংশনের ক্ষেত্রেও এটা আমরা কম দেখতে পাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? তো সাইকোলজিক্যালটা কি বললেন ওটা? সাইকোলজিক্যালি দেখো, আমার কি কোনো সিম্পল ইন্টারেকশন করার পরে আমার কি সাইকোলজিক্যাল কোনো চেঞ্জেস আসছে? সেটা আসছে না, সাইকোলজিক্যাল যেটা কোনো আসছে চেঞ্জেস আসছে না তো। আমার সাইকোলজিক্যাল কোনো, সাইকোলজি মানে কি? সাইকোলজিক্যাল মানে কি? Something that have to change your behavior, that have changed your behavior. হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমার সিম্বল কি তোমার বিহেভিয়ারকে চেঞ্জ করতে সাহায্য করছে কমপ্লিটলি? না না, যেটা জানি সেটাই আমি করছি আর কি সিম্বলটা দিয়ে। হ্যাঁ, দ্যাট মিনস অলরেডি আমি সেই সিম্বলের মিনিং জানি এবং জানার জন্যই আমি কিন্তু রিয়াক্ট করছি। দ্যাট ইজ সেই সিম্বলিক ইন্টারাকশন আচরণের পরিবর্তনের জন্য দায়ী নয়, যেখানে অলরেডি আমার কিন্তু নলেজ হওয়ার পরে আচরণের পরিবর্তন অলরেডি আমার হয়ে গেছে, আমি আগে থেকেই জানি। এই জন্য কমপ্লিটলি এটাকে সাইকোলজিক্যালও বলা যাচ্ছে না, আবার কমপ্লিটলি সোশিওলজিক্যালও বলা যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো স্ট্রাকচারাল ফাংশনালিজমে আসি। স্ট্রাকচারাল ফাংশন আমাদের ক্যাপিটালিস্টিক সোসাইটির মধ্যে এখানে কোনো নিয়ম কানুনকে ভাঙা চলবে না। তুমি নিয়মের বাইরে বেরোতে পারবে না, তোমাকে 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তুমি যখন মেয়ে তোমাকে চুড়িদার শাড়ি পরতে হবে, তুমি জিন্স বা টপ পরে বেরোতে পারবে না। তোমার সোসাইটিতে চলাফেরা চলবে না, তুমি সবার সাথে মিশতে পারবে না, তুমি ভালো ভালো ছেলেদের সাথে মিশতে হবে, খারাপ খারাপ ছেলেদের সাথে মিশতে পারবে না। আমার সোসাইটি বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্রাকচার্ড ওয়েতে রুল তৈরি করে দেয়, করে কি করে না? বাড়িতেও করছে, স্কুলেও করছে, রাস্তাঘাটেও করছে, তাই না? হ্যাঁ স্যার।
আমার মনে খুব একদিন খুব মনের মধ্যে খুব ইচ্ছে হলো যে আমি মন খুলে কাউকে গালাগালি করবো, সোসাইটি কি বলবে? ছি ছি ছি, টিচার মানুষ, মুখের মধ্যে কি খারাপ কথা, কি ভাষা, মুখের ভাষা। তার মানে আমার মন খুলে আমি চাইলেও কাউকে গালাগালিও করতে পারবো না। সোসাইটি আমার কাছে কিছু রুলস এন্ড রেগুলেশন বেঁধে দিয়েছে এবং সেই রুলস এন্ড রেগুলেশনকে মেনটেন করে চলা হচ্ছে আমার প্রধান কাজ। বুঝতে পারলাম? তাহলে সেই সিম্বলিক স্ট্রাকচারাল ফাংশনালিজম ভাবে একটা স্ট্রাকচার ডেভেলপ করা, সেই অনুযায়ী আমি ফাংশন করছি কিনা সবসময় সেটা ঠিক হবে কি না, ঠিক না নাও স্যার, হতে- ঠিক হবে না তো? আবার কখন ঠিক হবে না, আর কখন ঠিক হবে? যখন যখন রিগ্রেসিভ হবে তখন ঠিক হবে না। রিগ্রেসিভ হবে Restrict- কখন? স্যার ঠিক হবে কখন বলবো? কখন? এবার স্যার ধরুন স্যার আপনি খুব বড় উচ্চপদস্থ একজন লোক, বা আপনার এত টাকা আছে, কোনো ব্যাপারই না, আপনি যেটা করবেন সেটাই ঠিক হয়ে যাবে। তখন আপনি একটা খারাপ আচরণ করলে তখন বলবে আরে বাবা এইটাকেই ফলো করা উচিত, ইনি এইগুলো করেই এত উঁচু উঁচু লেভেলে পৌঁছে গেছে। দেখো, ফাংশন স্ট্রাকচারাল ফাংশনালিজম কখন ভালো খারাপ বলাটা খুব মুশকিল ব্যাপার। কেন মুশকিল ব্যাপার? ধরো দুজনের বিয়ে হলো হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, তো বিয়ে হয়ে গেল, এবার পরিস্থিতি আসলো যে ডিভোর্স দেওয়া। তো একজন ব্যক্তি বললো কি একটু মানিয়ে গুছিয়ে চলতে পারলো না, আরেকজন ব্যক্তি বলবে যে ওইরকম সংসারে থাকা দরকারই নেই, যে সংসারের মধ্যে মানে কোন রকম হেল্প পাচ্ছে না, সেই সংসার থাকার প্রয়োজন। এটা কারা কারা বলবে জানো? স্যার ডিপেন্ড করছে মানে কে স্টোরির কোন সাইডটা শুনছে। স্টোরি কোন সাইডে শুনছে না, যে ছেলের পক্ষে সে তখন বলবে যে মানিয়ে গুছিয়ে চলতে পারছে না, বউয়ের ক্ষেত্রে বলছে হয়তো। আবার আচ্ছা। বউয়ের বাপের বাড়ির লোকেরা বলছে যে ওরকম সম্পর্ক আমার থাকার দরকার নেই, যেখানে সমস্যা হচ্ছে বেরিয়ে চলে আয় বা বেরিয়ে চলে আসো। স্যার উল্টো হয়ে গেল না স্যার? না, উল্টো কেন হবে? মেয়ের বাড়ির লোকেরা বলবে দরকার নেই, এখনকার সময় বলছে, আগেকার কথা ও ভাবতে হ্যাঁ হবে হ্যাঁ, না। আমি স্যার আগেরটার কথা বলছি। এখন এই কথাটা যদি বলে তাহলে তখন তুমি বুঝতে পারবে যে সোসাইটির মধ্যে একটা সেকশন আছে যে মেয়ের শ্বশুর বাড়ির লোক যারা স্ট্রাকচারাল ফাংশনালিজমের মধ্যে নেই, বাড়ির ওই সংসারের মধ্যে নেই, তারা সংসারের বাইরে রয়েছে, সে সব সময় চাইছে সংসারটা ভেঙে যাক। তার মানে যে বাইরে রয়েছে, যে স্টেক হোল্ডার নয়, সে স্ট্রাকচারাল ফাংশনালিজমকে ভাঙতে চাইছে। ভালো হতে পারে, ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু সে স্ট্রাকচারটাকে ভাঙার চেষ্টা করবে। কিন্তু যে হচ্ছে স্ট্রাকচারের পার্ট, সে সর্বস্ব সময় চেষ্টা করবে সেই স্ট্রাকচারকে রক্ষা করার বা সেই স্ট্রাকচারকে বজায় নিয়ে চলা, তাই না? তাই তো নাকি? সব সময় তা নয়। মোস্ট অফ দ্য কেসে তাই হয়, যখন তুমি স্টেক হোল্ডার যখন তুমি হবে। কিন্তু স্যার আমি যদি স্টেক হোল্ডার হই, আমি ডিরেক্টলি যখন একটা সোসাইটিতে মানে স্ট্রাকচারে রয়েছি, কোন রকম ইনজাস্টিস হচ্ছে, আমি ডেফিনেটলি চাইবো সেটা হয় রিফর্ম করতে, হ্যাঁ, একদম হয়তো সেটা মানে সেটা একদম ছেড়ে দিতে, যেটা আমার ঠিক বলছো, আন্ডারে সেটা একদম ঠিক বলছো। দ্যাট মিন তোমার ওই স্ট্রাকচারে তুমি স্টেক হোল্ডার নও, সেই জন্যই তুমি বেরিয়ে আসতে চাইছো বা তুমি সেটাকে ব্রেক করতে চাইছো। তুমি তো ওইখানকার স্টেক হোল্ডার নও, মানে কি বললাম বুঝতে পারছো? কি সেই সিস্টেমের সাথে তুমি মানিয়ে নিতে পারছো না, বা সেই সিস্টেম তোমাকে মানিয়ে নিতে পারছে না, তাই তো? আলটিমেটলি দ্যাট মিনস ইউ আর নট দ্য স্টেক হোল্ডার। তুমি যখন স্টেক কিন্তু স্যার হোল্ডার আপনি নও, যে এক্সাম্পলটা দিলেন, মানে একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফের প্রবলেম হলো, তো সে যদি হাজবেন্ড বা ওয়াইফ হয়, তারা এই ব্যাপারটার মধ্যে রয়েছে, মানে ধরুন একটা সোসাইটিতে কোনো মানুষ রয়েছে যারা ডিরেক্টলি স্টেক হোল্ডার্স, তো তারাই রুলস মানে তারা তাদের একটা পার্ট আরেকটা পার্টের সঙ্গে ইনজাস্টিস করছে, তো যার সঙ্গে ইনজাস্টিস হচ্ছে সে যদি ব্যাপারটা আইদার রিফর্ম করছে অথবা সে বেরিয়ে যেতে চাইছে, কারণ সে হয়তো রিফর্ম করতে পারছে না, তো তাহলে তো স্যার স্টেক হোল্ডার হয়েও সে বেরোতে চাইছে। একদম মানে একদম, যতক্ষণ অবধি সে রিফর্ম করার চেষ্টা করছে না ততক্ষণ অবধি সে স্টেক হোল্ডার। যখন সে রিফর্ম আর করতে পারছে না, সলভ করতে পারছে না, সে বলছে যে আমি আলটিমেট সলিউশন হচ্ছে আমার এখান থেকে বেরিয়ে আসা, সেই সময় থেকে সে আর স্টেক হোল্ডার নেই।
কি বললাম বুঝতে পারলে? মানে যে একটা কনস্ট্যান্ট পার্টিসিপেন্ট ছিল, সে একটা টাইমে মানে পার্টিসিপেন্ট স্টেক হোল্ডার ছিল, তার হ্যাঁ স্টেটাস চেঞ্জ হতেই পারে। একদম স্ট্যাটাস চেঞ্জ হয়ে যেতে পারে। যখনই সে স্ট্যাটাসটা চেঞ্জ করছে, আলটিমেটলি স্ট্রাকচার ফাংশনালিজমের মধ্যে বলছে আলটিমেটলি যে স্ট্রাকচারটা ব্রেক করে যাবে, কোনো নতুন স্ট্রাকচার জোড়া হবে করতে পারবে না, সেই স্ট্রাকচার নতুন করে ফর্ম করবে না। আমি এক্সাম্পল হিসেবে বললাম, এরকম ভাবে হয় না, ধরো মনে হলো ডিভোর্স দিয়ে দিল, সেই ছেলেটি আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আবার স্ট্রাকচারটা গঠন করলো, সেই পুরোনো স্ট্রাকচারটা কোনোদিনও ফিরে আসবে না, সে নতুন একটা স্ট্রাকচার ডেভেলপ করবে, নতুন বিবাহ মানে সম্পর্ক সোসাইটিতে তৈরি হবে। নতুন কিছু অ্যাডিশন হলেও পুরনো যে মানে মানে কি বলবো, স্ট্রাকচারটা আগে ভেঙে যাবে, ভেঙে যাবে, নতুন করে আবার একটা স্ট্রাকচার তৈরি নতুন হবে। একদম এইটা স্ট্রাকচারাল ফাংশনালিজমের মূল বক্তব্য। এবং সেখানে স্ট্রাকচারাল ফাংশনালিজম বলে তারা সোসাইটির মধ্যে কোনো স্ট্রাকচারাল ব্রেককে পছন্দ করে না, সমাজের মধ্যে কোনো বিচ্ছেদকে তারা পছন্দ করে না। আমরা যদি ইউনাইটেড ওয়েতে থাকার কথা বলছে, তাই না, একভাবে থাকার কথা বলছে। এবার তোমাকে যখন বলে একভাবে থাকবো, তাই তো নাকি আমাদের বলছে না একসাথে আমরা থাকতে, আমরা ইউনাইটেড, আমরা বলি কিনা, বলে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার কোন একজন ব্যক্তির মনে হতে পারে ইউনাইটেড ব্যাপারটা তার কাছে কোনো বার্ডেন মনে হতে পারে, তার ক্ষেত্রে, সেই ব্যক্তির ক্ষেত্রে সেটা ইনজাস্টিস। তো তার সত্ত্বেও তাকে এই স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে, এখানে কিন্তু নেগেটিভ। আবার কোন একজন ব্যক্তি সেই স্ট্রাকচারের মধ্যে থাকতে ভালোবাসে এবং ভালোবাসছে সেই জায়গায় থাকতে। যেমন আমার ক্ষেত্রে, আমি কত নলেজেবল আমি জানি না, কিন্তু আমি কিন্তু পড়াতে খুব ভালোবাসি এবং আমার টিচিং এর প্রতি আমার প্রচুর কনফিডেন্স রয়েছে। আমি গর্ব করে বলছি, এটা আমি অন্য কিছু বলার জন্য না। কিন্তু কেন? বিকজ আমি এই স্ট্রাকচারটার মধ্যে রয়েছি, আমি স্ট্রাকচারটাকে মেনটেন করার সবসময় চেষ্টা করি। কিন্তু আমার যদি কোনোদিন পড়াতে আর ভালো না লাগে, আমি কোনোদিন বেরিয়ে আসতে পারি স্ট্রাকচার, তখন এই টোটাল টিচার স্টুডেন্ট স্ট্রাকচারটা কমপ্লিটলি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বলতে পারলাম? তো ইউনাইটেড আমরা কেন থাকবো ক্লাসরুমের মধ্যে, কেন আমরা ইউনাইটেড না থেকে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, এটা বোঝার জন্য স্ট্রাকচার ফাংশনালিজমটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এই কোনো প্রশ্ন আছে আর? না স্যার। চলো, আচ্ছা, ডেভিড এমাইল ডারকুইন, তিনি একজন প্রথম দিকটাতে তিনি প্রচন্ডভাবে একাডেমিক ডিসিপ্লিন অফ সোশিয়োলজি অ্যান্ড উইথ দ্য কার্ল মার্কস অ্যান্ড মার্কস ওয়েবারের দ্বারা খুব কমনলি তিনি প্রভাবিত ছিলেন সোশ্যাল সায়েন্সের মতো জায়গাগুলোতে, এবং সেখানে স্ট্রাকচারাল ফাংশনালিজমের অরিজিন হিসেবে তাকে ধরা হচ্ছে। মার্কসিস্ট থিওরি বা ম্যাক্স ওয়েবার, যারা কিন্তু খুব প্রচন্ড পরিমাণে সোশ্যালিস্ট আইডিওলজিতে বিশ্বাসী ব্যক্তি ছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদেরই কন্ট্যাক্টে থাকার পরে পরবর্তী সময় ডারকুইন কি করলেন, স্ট্রাকচারাল ফাংশনালিজমের কথা বলেন, যেখানে স্ট্রাকচারাল ফাংশনালিজম একদম সোশ্যালিস্ট কালচারের অপোজিট। সোশ্যালিস্ট সোসাইটিতে প্রতিবাদ করা, প্রতিবাদের মাধ্যমে নিজের অধিকারকে আদায় করে নেওয়া, এই কথাগুলো বলা হচ্ছে। সেখানে কিন্তু স্ট্রাকচারাল ফাংশনালিজমে বলা হচ্ছে স্যাক্রিফাইস, হ্যাঁ, স্যাক্রিফাইস করা, এটা স্ট্রাকচারাল ফাংশনালিজমের কথা বলা হচ্ছে। ঠিক আছে, হার্বার্ট স্পেন্সারের বক্তব্য, তিনি চলেছে প্রচন্ড ভাবে, তিনি চার্লস ডারউইনে অন দ্য অরিজিন অফ স্পিসিস দ্বারা প্রচন্ড ভাবে প্রভাবিত ছিলেন, এবং এই প্রভাবিত হওয়া থাকার কারণের জন্য তিনি সেখানে একটি থিওরি ডেভেলপ করেন। সেই থিওরিটাকে বলে যে লামার্কিজম। এই লামার্কিজম মানে ছিল যে আমরা কোন একটা স্ট্রাকচারের মধ্যে যদি থাকি, স্ট্রাকচারাল ফাংশনালিজম কিভাবে ডেভেলপ করে বা কিভাবে ডেভেলপ হতে পারে। Lamarckism কি বলছে? It is also known as the new Lamarckism, is the notion that the organisms can pass on its offspring's physical characteristics that the parent organisms acquired through use and disuse during his lifetime. বলছে যে আমাদের কিছু অর্গান যেগুলো থাকে, লামার্কিজমে বলছে যে আমরা কিছু অর্গান থাকে, আমাদের পূর্বপুরুষরা যেভাবে সেই অর্গানগুলোকে ইউজ করবে আর ডিসইউজ করবে, সেই অনুযায়ী পরবর্তী জেনারেশনের কাছে সেই জিনিসটা আসবে। আমাদের পূর্বপুরুষদের কাছে লেজ ছিল, তারা লেজের ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, আলটিমেটলি আমাদের আর লেজ নেই। এইগুলো হচ্ছে লামার্কিজম। বলছে যে এর পরবর্তী সময় আমাদের কিরকম দেখতে হবে জানো? আইডিয়া আছে কিরকম দেখতে হবে আমাদের? স্যার আবার আগের স্টেজে ফিরে যেতে হবে, যে মেরুদণ্ড বাঁকা ওরকম কিছু?
মেরুদণ্ড বাঁকা হতে পারে। আমাদের সব থেকে বড় পরিবর্তন হয় মাথা হবে এত বড় একটা, বিশাল বড় একটা মাথা হবে, বুঝেছো তো? আর স্যার বিশাল বড় আঙুলগুলো সরু হবে আর আঙুলের আগাগুলো মোটা হবে এরকম। আমি গল্প আগে দিয়েছি। হ্যাঁ স্যার, ক্লাসে আমাদের এমনিতে থাকতে। তো তো এখানে থাকতে যে আঙুলের এগুলো নোকের এই জায়গাটাতে গোল 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 বল্টু মতন হয়ে থাকবে, মার্বেলের মতন থাকবে। কেন? কারণ আমরা লেখা বন্ধ করে দেবো, তো তারপরে আঙুলে কোনো ইউটিলিটি থাকবে না। দুটো আঙুলের মাঝখানে চামড়া চলে আসবে, প্রত্যেকটা আঙুল সে অ্যাটাচ থাকবে, আর বল্টু মধ্যে থাকবে। যেহেতু আমরা কম্পিউটারে ইউজ করতে শুরু করে শুধু আঙুল চলবে, যার ফলে আঙুলের মাথায় কিছু কিছু গোল 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 টাইপের মার্বেলের মতন থেকে যাবে, এলিয়েন থেকে যেভাবে আমরা দেখছি। মাথাটা বুদ্ধি এত বেশি থাকবে আমাদের, আমরা মাথা এত বেশি খাটাচ্ছি, যার ফলে আমাদের মাথাগুলো বড় হয়ে যাবে, হাত পা ব্যবহার কমে যাবে, আস্তে আস্তে হাত পা ছোট হয়ে যাবে, বুঝেছো? যেটা হচ্ছে আমাদের ডায়নোসরের সামনের দুটো দেখেছো না, হাত পা দেখেছো তো, ছোট ছোট খেলাছে। হ্যাঁ স্যার, মানে নিচের ওদের পেছনের পা দুটো মানে বড় হয় আর হাত দুটো ছোট। ছোট কেন? শুধুমাত্র গ্রিপ করার জন্য, ওরা শুধু গ্রিপ করার জন্য, ওটা পাওয়ার খুব কম, আর পেছনের পা দুটো পাওয়ার বেশি, কারণ দৌড়াতে কাজে লাগে। ওটা দৌড়াতে কাজে, এবং সেটা তাদের হ্যাবিটের কারণের জন্য পুরো মানে এই জিনিসটা হয়েছে। নিউ লামার্কিজমের ক্ষেত্রে কি বলছে যে এক্স্যাক্টলি এটা আমাদের সোসাইটির ক্ষেত্রেও এরকম। আমরা সোসাইটি কোনো স্ট্রাকচারের মধ্যে থেকে কোনো একটা জিনিসকে যদি ব্যবহার করা বন্ধ করে দিই, অটোমেটিকলি সেইটা সেই স্ট্রাকচার থেকে বেরিয়ে যাবে কোনো না কোনো দিন। আর যত বেশি সেটাকে আমি ইউজ করতে থাকবো, সেটা সারা জীবন সেই স্ট্রাকচারের মধ্যে থেকে যাবে, এবং সেই স্ট্রাকচার থেকে তাকে রিমুভ করা খুব কঠিন বিষয় হবে। বুঝতে পারলাম স্যার? এমনি লামার্কিজমটা তো হলো যে আমাদের পূর্বপুরুষ যেটা করবে, মানে যা যা করবে আমরাও সেটাই করব। মানে এইখানে নিউ লামার্কিজম হচ্ছে যেখানে সোসাইটি আমাদের যেগুলো করবে, হ্যাঁ সেখানে সেইভাবে আমরা সোসাইটিকে ফলো করব। যেটাতে আমরা সোসাইটিকে খুব বেশি ইম্পর্টেন্স দেবো, যে সোসাইটির মধ্যে বা আমাদের পূর্বপুরুষরা যে জিনিসগুলোকে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্স দিয়ে এসছে, সেটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে থেকে যাচ্ছে। আর যেটাকে বেশি গুরুত্ব দেয়নি, সেটা সোশ্যাল স্ট্রাকচার থেকে ক্রমশ বেরিয়ে চলে গেছে। যেমন আমাদের স্ট্রাকচারাল ফাংশনালিজমের সময় একসময় সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহ প্রথাকে বন্ধ না করার জন্য আজকে কিন্তু দেখো সতীদাহ প্রথা নিয়ে মানুষ ভাবছেও না, বেরিয়ে গেছে সিস্টেম থেকে। তার মানে কোনো জিনিস আজকে ম্যারিটাল সিস্টেম আমাদের সোসাইটি কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে। আমরা কিন্তু মাথা মধ্যে ঘুরতে থাকে যে চাকরি বাকরি করবো, আলটিমেটলি কি করবো, বিয়ে করবো, সংসার করবো। কিছু বছর পরে দেখবে মানুষ এই বিয়ে কনসেপ্টটাই ভুলিয়ে কারণ আমরাই আস্তে আস্তে ভুলিয়ে দিচ্ছি, তাই না? একটা সময় 20 বছর 21 বছর বয়সে লোকের বিয়ে হতো, এখন 35-40 বছর বয়সে লোকের বিয়ে হচ্ছে। তাহলে এই যে আস্তে আস্তে যে বিয়ে বাড়ছে, একটা সময় থেকে বিয়ে মানুষ করতেই ইচ্ছে করবে না, ও বিয়ে করতেই চাইবে না কোনো রকম ভাবে। তো এই সিস্টেমটা, ম্যারিটাল সিস্টেমটা সোসাইটি থেকে ক্রমশ বেরিয়ে চলে যাবে। আমরা দিনের দিনে কিভাবে কৃতদাস হয়ে যাচ্ছি, আমরা কিভাবে কোন একটা কমিউনিটি দাসত্ব করছি, আমরা কিন্তু জানি না। বুঝতে পেরেছি? চলো, সোসাইটি চাইছেই যে আমরা নিজেদের বংশ বিস্তার না করতে পারি, আমাদের কিছু না হয়, আমরা শুধুমাত্র খেটে 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 মরে যাই। হ্যাঁ, আমরা আমাদের পরিবারের জন্য কোনো সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি শুধু আমার অর্গানাইজেশনের জন্য সারাক্ষণ সময় দিয়ে যাই, এইটাই সোসাইটি চাইছে। আর সেটা অর্থের বিনিময়ে তারা কিনেও নিচ্ছে আমাদের কাছ থেকে। এই সোসাইটি থেকে মুক্তি পাওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। হ্যাঁ, চলো স্যার এখান থেকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, একদম। এই অফস্প্রিং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা, এটা বললেন যে কিছু ফিজিক্যাল ফিচার্স আগে ছিল এখন নেই, বা এখন আছে আগে নেই, এরকম কিছু ব্যাপার? হ্যাঁ, অফস্প্রিং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। অফস্প্রিং মানে আমার ক্যান পাস অন টু দি ইটস অফস্প্রিং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মানে আগে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের হয়ে গেছে, পাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ দ্য অফস্প্রিং অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। আগে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, আগে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো যেটা ব্যবহার করে এসেছি, বা তার থেকে যে আমরা বর্তমানে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো পাচ্ছি, দ্যাট ইজ দ্য অফস্প্রিং। ঠিক আছে স্যার? বলছিলাম তাহলে ওই এইটার থেকে না, মানে স্ট্রাকচারাল ফাংশনালিজমের ওই ফাউন্ডার কাকে বলবো তাহলে? স্ট্রাকচার ফাংশনালিজমের ফাউন্ডার এই যে দাঁড়াও, স্পেন্সারকে। অনেক সময় গন্ডগোল হয় স্পেন্সার আর হার্ভার্ডের মধ্যে, অনেক গন্ডগোল হয়। হ্যাঁ হ্যাঁ,
জন হার্বার্ট মিট ওইটা হবে না? হার্ভার্ডকে ওটা তো আমরা বলি, আগেরটা। হ্যাঁ আগেরটা আমরা বলি হারবার্ট ওটাকে, স্পেন্সার হবে কি? কিন্তু হবে হার্ভার্ড স্পেন্সারই কিন্তু, স্যার ঠিক ওটা তো আছে? সিম্বলিক ইন্টারাকশনের ছিল, ফাউন্ডার ছিল হ্যাঁ হারবার্ট দেখো, মিড। স্ট্রাকচারটা বুঝলে হবে না, স্ট্রাকচারাল না স্ট্রাকচারাল ফাংশনালিজমের কিন্তু হার্বার্ট স্পেন্সারকেই ধরা হবে, ঠিক আছে? ইনি হ্যাঁ ফার্স্ট লামার্কিজমের মাধ্যম দিয়ে তিনি কনসেপ্টটাকে তুলে ধরেন। কিন্তু তুমি যদি আগেরটার ক্ষেত্রে যেটাকে বলবে সেটা কিন্তু স্ট্রাকচারাল এর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, সিম্বলিক ইন্টারাকশন, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই হ্যাঁ, স্ট্রাকচারাল ফাংশনালিজমটা ক্লাসরুমে স্যার কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে? ওটা কি মানে পজিটিভ দিকে যাবে না ডিসিপ্লিন, নেগেটিভ? ডিসিপ্লিন কেন সবসময় পজিটিভ জিনিস হতে পারে, নেগেটিভও হতে পারে ক্লাসরুমের মধ্যে। তুমি একটা ছেলেকে ক্লাসরুমে ডিসিপ্লিন শেখাচ্ছ, তুমি স্ট্রাকচার নিয়ম কানুনের মধ্যে থাকতে বলছো, ক্লাসরুমে বাইরে বেরোতে বারণ করছো, বলছে কেন যাবো না, বলে যা বলছি তাই শোনো, বেশি কথা বলবে না। দ্যাট মিন্স তুমি তার স্ট্রাকচার ফাংশনালিজমকে বজায় রাখতে চাইছো ফোর্সফুলি। কিন্তু নেগেটিভ কখন হতে পারে, ধরো ক্লাসরুমের মধ্যে কোনো স্টুডেন্ট প্রশ্ন করছে এবং টিচারের সেই প্রশ্ন করাটা খুব একটা বেশি পছন্দ নয়, কারণ টিচার লেকচার মেথড পছন্দ করেন, সেই জন্য স্টুডেন্টকে বকা দিয়ে বসিয়ে দিচ্ছে, সেটাও স্ট্রাকচারাল ফাংশনালিজমের মধ্যে আসতে পারে। সেখানে বেশি জানে বেশি বোঝে এই ধরনের শব্দ বাচ্চার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আবার হতে পারে তো তুমি তার বাচ্চা ছেলেটাকে প্রতিদিন তুমি প্রেয়ারের লাইনে দাঁড় করাচ্ছ, সে প্রতিদিন জনগণ মন গাইছে, কিন্তু সেই জনগণ মন গাইছে কেন, সে মানেটাই সে বোঝে না, সেটা তার ক্ষেত্রে কিন্তু অন্যায়, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একবারই কার্ল মার্কস তো এটাকে বিরোধিতা করেছিলেন, এইটাকে স্ট্রাকচারাল ফাংশনালিজমকে। হ্যাঁ একদম, কার্ল মার্কস এর বিরোধিতা করেছিলেন। কার্ল মার্কস বেসিক্যালি বিরোধিতা করেছিলেন একজন ব্যক্তি, মানে খ্রিস্টান পাদ্রির বিরোধিতা করতে গিয়ে তার থিওরি উঠে এসেছিল, আমার নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো তিনি পরিবার নিয়ন্ত্রণের কথা তিনি বলেছেন, এই পরিবার নিয়ন্ত্রণ নিয়ে কার্ল মার্কসের খুব আপত্তি ছিল, যে পরিবার নিয়ন্ত্রণটা কেন। কার্ল মার্কস বলেছেন যত বেশি জনসংখ্যা হবে সেই জনসংখ্যাকে হিউম্যান রিসোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। কার্ল মার্কস এখানেই আটকে গেছিলেন এবং সেখানে শোষিত বা যেমন যারা ধনশালী ব্যক্তি ছিল তাদের একাধিক বিবাহ করার অধিকার ছিল, ধনশালী ব্যক্তি যারা ছিল তারা একাধিক সন্তান নেওয়া তাদের অধিকার ছিল, কিন্তু একটি গরিব মানুষ যখন একাধিক বিবাহ করত বা একাধিক সন্তান হতো তখন সেটা ওভার পপুলেশন হিসেবে আইডেন্টিফাই করা হতো। এটা তো অন্যায়। কি বললাম বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, শাহরুখ খানের কটি ছেলে মেয়ে? 3টি স্যার। 3টি, 3টি। তাই না? তোমার বাড়িতে কটি? 2টি, তুমি আর তোমার বোন, তাই তো? হ্যাঁ স্যার। আর আমার বাড়িতে কটি? 1টি। তাহলে এটা আমার ক্ষেত্রে অন্যায় নয়? আমার তো শাহরুখ খান হতে ইচ্ছে করতো বা তোমারও শাহরুখ খানের বাবা হওয়ার ইচ্ছে হতে পারতো। তো বেসিক্যালি সোসাইটি কেন, আমাদের সোসাইটি বুঝিয়ে দিচ্ছে যে তুমি একটা সন্তানের বেশি এফোর্ট করতে পারবে না, তুমি 2টো সন্তানের বেশি এফোর্ট করতে পারবে। এই যে সোসাইটি, আমি যদি একটা বেশি সন্তান নিয়ে নিই, আমার এলাকাতে আমার পরিচিত একজন ব্যক্তি আছে, তার 3টি সন্তান রয়েছে, তাকে বলছে যে এরা শুধুমাত্র আসে জনসংখ্যা বাড়ানোর জন্য। কিন্তু এই কথাটা শাহরুখ খানের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, এই কথাটা মুকেশ আম্বানির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। কি বললাম, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এইটা এই তো পপুলেশন বাড়া কমা প্রত্যেক জনেরই সমস্যা হলে প্রত্যেক জনের জন্য রেস্ট্রিক্টেড, সে বড় লোক হলেও বড় লোকের জন্য, গরিব হলেও গরিব লোকের জন্য। বড় লোক যত চাইবে, তার অর্থ আছে বলে সে যত খুশি সন্তান নিতে পারে, আর গরিব মানুষ তার ইচ্ছে হবে প্রচুর সন্তান নেওয়ার, সে নিতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু মানে একদম উচিত না। একটি সন্তান কটি সন্তান হবে বা কটি সন্তান হবে না, এটা কার অধিকার? কে ঠিক করবে যে কে কটি সন্তান একজনের হবে আর হবে না? কে নেবে সেই ডিসিশনটা? হাজবেন্ড ওয়াইফ। না, হাজবেন্ডের কোনো রাইটসই নেই এখানে। হাজবেন্ডে যা কাজ করা সে করে ফেলছে, কিন্তু আলটিমেটলি রাইটস হচ্ছে সন্তান নেবে কি নেবে না, কমপ্লিট রাইটস হচ্ছে একটা মায়ের অধিকার সেটা, এবং সরাসরি ভাবে সেই অধিকারটা মায়ের ক্ষেত্রে বঞ্চিত করা হয়।
যে কটি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কটি সন্তান হবে, এই সমস্ত ডিসিশন পরিবারের অন্য লোকেরা নিচ্ছে। মাকে জিজ্ঞাসা করা হয় না যে তুমি কটা নিতে চাইছো, কখনো জিজ্ঞাসা করা হয় না। কটা অ্যাবর্শন যখন বাচ্চাদের হয় অতিরিক্ত সন্তান হচ্ছে বলে, কটা মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে তুমি অ্যাবর্শন নেবে, বলে দেওয়া হয় যে অ্যাবর্শন করে নাও, আমি এর বেশি খরচা পোষাতে পারবো না, ওই জন্য এর বেশি সন্তান নিয়ে পারবে না, এরপরে আমি খরচা চালাতে পারবো না। খরচা চালাতে পারবে না, একজন পারবে না বলে একটি মাকে বলছে তুমি আর সন্তান নিয়ে। বহু বহু ঘটনা দেখিয়ে দিতে পারবে, আছে। মানে স্যার একটা স্টেটের এটা দায়িত্ব যে আমার মানে আমার পপুলেশন থেকে আরো যত পপুলেশন বাড়বে তাদের সবাইকে প্রোভাইড করা। এটা কি তো প্রোভাইড সোশ্যাল করে? ইনজাস্টিস। মানে এই যে কেন পপুলেশন কন্ট্রোল বলে, কারণ মানে এটা মানে একটা তারা নয়তো একটা লিমিটের পর যদি অ্যাফোর্ড করতে না পারে তাহলে তারা বিভিন্ন রকমের সোশ্যাল ইনজাস্টিসের মুখে পড়ছে। যা এই যে আমাদের পপুলেশনের মানে এই যে ওভার পপুলেশন নিয়ে এত যে প্রবলেম, তো এটা তো আমাদের মানে এটা হচ্ছে মানে আমাদের ডেমোগ্রাফি মানে আমাদের ল্যান্ডের উপরে বা মানে আমাদের পুরো সিস্টেমের উপরে তো একটা প্রেশার, কারণ সবাই তো রিসোর্স হয় না। তাহলে কি আমি বলছি তাহলে কি এটা স্টেটের দায়িত্ব যে সবাইকে রিসোর্স তৈরি করা? কাকে রিসোর্স করবে? মানুষকে। হ্যাঁ মানে আমার স্টেট মানে হ্যাঁ, আমি আমার সরি আমার কান্ট্রিতে যারা জন্মাচ্ছে তাদের হুম, সবাইকে আমি রিসোর্স তৈরি করব, এটা আমার দায়িত্ব। একদম। যখন সন্তান জন্মাচ্ছে তোমার সেই সন্তানকে হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করার কথা। আমি সমস্ত কিছু বুঝে নিচ্ছি, পপুলেশন কন্ট্রোল হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সমস্ত কিছু চেষ্টা করা হচ্ছে, তারপরেও যখন 80% গ্র্যাজুয়েটস আর নন প্রোডাক্টিভ, তখন তুমি কোন ওভার পপুলেশনে কথা বলতে চাইছো? ওভার পপুলেশনে বক্তব্যটাই ফেল এখানে। আমি কি বলতে চাইছি বোঝাতে পারছি? বুঝেছি স্যার। তুমি যখন আমি বাদ দিলাম বাকির ওভার পারছো, তুমি সবাইকে ফেসিলিটিস দিতে পারছো না, সুযোগ দিতে পারছো না। But the major question is when you are completed some graduates, গ্রাজুয়েট করাচ্ছ কিছু মানুষজনকে, এবং সেই গ্রাজুয়েট হয়ে যখন সে বেরোচ্ছে, 80% গ্রাজুয়েটস আর নন প্রোডাক্টিভ। তারা কোনো কাজে তাদের লাগানো যা সম্ভব নয়। কমনের একটা চিঠি অব্দি তারা লিখতে পারবে না। They don't have any knowledge to write, how to write a letter. They don't have any idea. That is the pathetic issue. It is not a problem of overpopulation. It is a problem of quality development. It is a problem of development of human resources. তাই না? ভেবে দেখেছো কোনোদিনও? বেকার বেকার আমাদের এই ক্যাজুয়ালি আমি বলছি তোমাদের মধ্যে, আমি একটা পজিশনে এসে গেছি বলে আমি কথাটা আমি বলছি না, আমি কাউকে ফার্স্ট্রেটেড করতে চাই না। তুমি কি মনে করছো যে এতগুলো স্টুডেন্ট যখন নেট পরীক্ষা দিতে আসছে, দে অল ডিজার্ভ নেট ডিগ্রি, তারা নেটটা কোয়ালিফাই করবে, দে হ্যাভ টু ডিজার্ভ দ্যাট, কারণ তারা মাস্টার্স ডিগ্রি করে এসছে। আফটার দ্যাট কি, তারপরে কি হবে? গভর্নমেন্ট কি তাকে অপরচুনিটি দিতে পারবে? গভর্নমেন্ট কি তাকে সুযোগ দিতে পারবে? গভর্নমেন্ট যদি তাকে সুযোগ না দিতে পারে, তাহলে তুমি তাকে পরীক্ষা বসার সুযোগ করে দিচ্ছ কেন? আমি বলতে পারছি কি পারছি না? তুমি যতজন হিউম্যান রিসোর্স তোমার প্রয়োজন, তুমি ততটাই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করো না। সেইটা তুমি করছো না, না করে তুমি কি করছো? তুমি হিউম্যান রিসোর্সকে বলে দিচ্ছ ওভার পপুলেশনের জন্য হিউম্যান রিসোর্সের অবস্থা এরকম, কিন্তু কোয়ালিটি ডেভেলপমেন্টেরই কোনো কাজ করছো না। মানে ব্যাপারটা কিরকম বলো না, আমার সোসাইটির মধ্যে ব্যাপারটা হয়ে গেছে কি, অনেক ছেলে মেয়ে রয়েছে, সেই ছেলে মেয়েদেরকে আমি ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছি। তার মধ্যে থেকে যদি 10%, 5% স্টুডেন্ট যদি বেরিয়ে আসতে পারে এবং তাদেরকে যদি গাধার মতো খাটিয়ে যদি আমি আমার অর্থ উপার্জন করে নিতে পারি, তাহলে আমার সিস্টেম ঠিক আছে। আর বাকি 95% কি হলো না হলো বা 80% কি হলো না হলো বয়ে গেল, ঘাস কাটবে না ভ্যান চালাবে আমার কিচ্ছু যায় আসে না। 20% গ্র্যাজুয়েট যারা প্রোডাক্টিভ হয়েছে, কোম্পানি বা ক্যাপিটালিস্টিক অ্যাটিটিউড অনুযায়ী 20%-এর উপরই তারা ফোকাসড, এবং এটা কমিয়ে 5% এসে যাবে। আমি রিয়েলিটি তোমাকে আমি বলেছি, ফিউচারে এখন যারা আছে তারা সার্ভাইভ করে বেরিয়ে যাবে অনেকেই, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের মধ্যে সার্ভাইভ করার সমস্যা হবেই, হবেই, সার্ভাইভ করতে পারবে না, তারা পারবে না। তুমি এরপরে জেনারেশন গুলো দেখবে, কনভেন্ট এডুকেশন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, সে টোটো চালাচ্ছে,
সিচুয়েশন এইরকমই আসবে ভবিষ্যতে। একদম আমি ক্লিয়ার বলেছি, আজকে বলেছি 20-30 বছর পরে দেখবে, 20-30 বছর বয়সে আমার প্রায় 68 বছর বয়স হয়ে যাবে। আমি সেদিনকে তুমি আমাকে প্রশ্ন করবে আমার রিটায়ারমেন্টের টাইমে যে হ্যাঁ কতজন সেই সময় ইংলিশ মিডিয়ামে পাশ করা ছেলে মেয়ে আছে যারা ভালো চাকরি পাচ্ছে, পাবে না, স্যাচুরেটেড হয়ে যাবে অলরেডি। বাদ দাও, এটা আমাদের প্রপাগান্ডা, কোয়ালিটি ডেভেলপমেন্টে কোনো কাজ করছে। আচ্ছা এক বাদ দাও, সেই সময় স্যার এইটার স্যার ক্লিপ করে স্যার ভাইরাল করে দিতে হবে। ক্লিক করে ভাইরাল করলে কি হবে? আমার বক্তব্যতে কিছু হবে না, এটা আমার প্রেডিকশন। মানুষকে তুমি ঘোরার দৌড়, এটা তো স্যার আমরা এখনই দেখতে পাচ্ছি স্যার, এটা প্রেডিকশনের কিছু নেই, এটা তো আমরা রিয়েল লাইফে দেখতে পাচ্ছি। আমরা ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাইকে না ঘোড়া বলেই আমরা তাকে ঘোড়ার দৌড়ে নামিয়ে দিয়েছি। আরে ঘোড়া বলেই তাকে ঘোড়ার রেসেই দাঁড় করাতে হবে? এর তো কোনো মানে নেই। কোনোরকম ঘোড়া হলেই যে আমাকে মাঠে দৌড়াতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু আমরা সেই মাঠেই দাঁড় করিয়ে মাঠেই দৌড়ানোর চেষ্টা করব। এবার সেই মাঠে যখন দৌড়বে কেউ না ফার্স্ট বা সেকেন্ড থার্ড তো হবে, কিন্তু 4th 5th 6th 7th 8th 9th 10th যারা হবে তারা কি দোষ করেছে? তারা রেসে মাঠে নেমেছিল বলে হেরে গেল বলে তারা দোষ, না তারা ঘোড়া হয়েছিল বলে তার জন্য দোষ? এতে কোনো যুক্তি নেই। ইউ হ্যাভ টু ডেভেলপ। তোমাকে ঘোড়াকে যখন তুমি 10টা ঘোড়া নেবে, 10টা কাজের জন্য তুমি সেটাকে ডিস্ট্রিবিউট করো, 10টা কাজের মতন করে তাকে এফিসিয়েন্সি ডেভেলপ করো। আজকে যদি হঠাৎ করে মনে হয় যে আমার ছেলে বড় ফুটবলার হতে চায় বা ফুটবল খেলে কিছু করতে চায়, আমার ছেলের কাছে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো সুযোগ নেই, কারণ ফুটবল খেলে তো লেবার তৈরি করা যাবে না রে। পড়াশোনা করে তো লেবার তৈরি করতে পারবে, আমরা তো শ্রমিক, টাকা ফেলছে আমরা নাচছি বাদরের মতো, হ্যাঁ আর কিছু করছি না আলটিমেট। আর আমরা আছি ট্রাম্প কার্ড, বুঝেছো তো? আমরা কোনো সোসাইটিতে কোনো কাজে আমরা আসি না, আমরা ট্রাম্প কার্ড আমাদেরকে দেখিয়ে কিছু ছেলে মেয়েদেরকে মানে বাকরা বানিয়ে ঢোকানো হয়, আর সেই বাকরা বানিয়ে ঢুকিয়ে তার মধ্যে থেকে 20% ছেলে মেয়ে বেরোয় যারা ভালো, তাদের উপরে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই। বোঝাতে পারলাম? তোমরা যদি এখানে কেউ নেট পাও পাও, তার সেখানে আমার বিন্দু মাত্র কোনো কন্ট্রিবিউশন থাকবে একদম তাই। তোমার নিজেদের কোয়ালিটি নিজেদের, আমরা শুধু অ্যাসিস্ট করতে পারি, আমরা শুধু গাইডেন্স দিতে পারি, আর কিছু না। ঠিক আছে, চলো বাদ দাও। আচ্ছা এখানে কোনো প্রশ্ন আছে আর কাউ? এই তো হ্যাঁ, লাইফ আমি বললাম এগুলো খুব ফার্স্ট্রেট হও না, এর মধ্যে থেকে সার্ভাইভ করতে হবে, এটাই সিস্টেম, এইভাবেই চলতে হবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মেছো যখন, এই ছাড়া কোনো তোমার অপশন নেই। তুমি যদি আমেরিকায় জন্মাতে বা চীনে জন্মাতে, তোমাদের কিছু না কিছু হিললে হতো। যেখানে তোমাকে লড়ে তোমাকে যে খাবার কাটতে হবে, এখানে তোমার খাবার তোমার পাতে বেড়ে কেউ দেবে। আমেরিকা হলে বেড়ে দিত, চায়না হলেও বেড়ে দিত, কিন্তু ভারতে তোমাকে কেউ বেড়ে দেবে? তোমার খাবার তোমাকে ছিনিয়ে নিতে হবে। এই খাবার ছিনিয়ে নেওয়ার কারণের জন্য তোমার মধ্যে একটা হ্যাবিট বা একটা অভ্যাস তৈরি হবে, কি সেলফিশ মেন্টালিটি, যেটা ক্যাপিটালিস্টিক কান্ট্রিরা চায় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ছেলেমেয়েরা সেলফিশ, স্বার্থপর হোক, সে কাজ ছাড়া যেন আর কিছু না বোঝে। যার ফলে কি হবে বলতো, তুমি হিউম্যান রিলেশনশিপ রাখতে পারবে না, মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক রাখতে পারবে না। তোমাদের বলা হচ্ছে ও ভারতীয়রা তো একসাথে থাকে, জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তারা একসাথে মিলেমিশে থাকে, তাদের কত ভালো সম্পর্ক থাকে। আর আমেরিকায় দেখানো হয় যে বাবা মা তো ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে তো বাবা মার সাথে থাকেই না, বাবার সাথে দেখাই করে না, বাবাকে টাকা পাঠিয়ে দেয়, বলে ওই হসপিটালে ভর্তি হয়ে যাওয়া অসুস্থ হয়ে গেলে। এগুলো আই ওয়াশ। তোমাকে ভালো দেখিয়ে, তোমাকে ভালো খাইয়ে দাইয়ে, তোমাকে গলা কাটার জন্য যে কি বলে বলি দেওয়ার আগে যা খাওয়াই দেওয়া ভালো, সেই জিনিসটা ভারতীয় কমিউনিটির সাথে ক্যাপিটালিস্টিক কান্ট্রিটা করছে। ঠিক আছে, আর কিচ্ছু করছে না। তোমাকে ভালো মন্দ বলছে, ওয়ার্ল্ডে থার্ড লার্জেস্ট কান্ট্রি, থার্ড ইকোনমি বলে তোমাকে শুধুমাত্র ওই খাওয়াচ্ছে, বুঝলে, ভালো মন্দ খাইয়ে এবার জগাই করবে, আর কিচ্ছু করবে না। মেজর theoretical perspective হচ্ছে it focus on the macro level of society। কেন স্ট্রাকচার ফাংশন যখন সোসাইটির মধ্যে বিভিন্ন বস্তুরা যখন থাকবে, তারা একে অপরের সাথে ইন্টারাক্ট করবে, এই জন্য একটা মাইক্রো লেভেল অফ সোসাইটির প্রয়োগ থাকছে। এখানে 1-to-1 ইন্টারাকশন কিন্তু হচ্ছে না। লার্জ সোসাইটি স্ট্রাকচার প্রয়োজন। Function of the social component interrelated to the satisfied the social and biological and basic need। আমাদের বেসিক নিড, সোশ্যাল নিড, বায়োলজিক্যাল নিড, এইগুলোকে স্যাটিসফাই করার জন্য এই স্ট্রাকচারাল ফাংশনালিজমটা ফর্ম করে। সোশ্যাল অর্ডারিং হবে, সোশ্যালের সামাজিক স্তর তৈরি হবে। হ্যাঁ, আমাদের সমাজে কি অর্ডার আছে এখন বর্তমানে? সমাজে কি অর্ডার আছে এখন? ডিসঅর্ডার তো আছেই, ডিসঅর্ডার আছেই মানে তো অর্ডারিং আছে, সেই জন্যই তো ডিসঅর্ডার অবস্থাতে রয়েছে।
আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস। না এখন ব্রাহ্মণ কেউ আছে, না কেউ ক্ষত্রিয় আছে, না কেউ বৈশ্য আছে, আর এখন সবাই আমরা শূদ্র, তাই না? ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্যও নেই ঠিকঠাক ভাবে, বৈশ্য তাও রয়েছে, অধিকাংশ মানুষ হচ্ছে শূদ্র। কারণ আমরা অর্থের বিনিময়ে কাজ করছি, কারণ আমরা শূদ্রের কাজই করছি আলটিমেটলি বাধ্য। তো আমরা হচ্ছে সোশ্যাল অর্ডারিং কিন্তু এখানে একটা সোসাইটির মধ্যে থাকছে, স্ট্রাকচার ফাংশনালিজম। সোশ্যাল স্টেবিলিটি এর মূল বক্তব্য হচ্ছে সোশ্যাল স্টেবিলিটিকে বজায় রাখা, আনস্টেবল কিছু ঘটনা ঘটবে না, কোনো প্রতিবাদ করার জিনিস সিচুয়েশন তৈরি না হয়। প্রশাসন যেটা চায় সবসময় যে কোনো আন্দোলন যাতে না হয়, সমস্যাগুলো যাতে মিটিয়ে নেওয়া যায়। এই যে মমতা ব্যানার্জি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বসে তিনি মিটিং করলেন, কথাবার্তা বলছেন, তার মানে তিনি স্ট্রাকচারটাকে ফাংশনালি বজায় রাখার চেষ্টা করছেন আলটিমেটলি। কিন্তু সোশ্যাল স্টেবিলিটি তাতে বজায় রাখছে না কোনো মানুষ, দ্যাট মিনস সেই সোশ্যাল স্ট্রাকচারালিজমে থাকতেই চাইছে না, তারা বেরিয়ে আসতে চাইছে এবং তারা নিজের ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ করছে, দ্যাট ইজ দ্য সোশ্যাল আনস্টেবিলিটি। কিন্তু যারা সোশ্যাল স্ট্রাকচারালিজম ফলো করে সে সোশ্যাল স্টেবিলিটির কথা সবসময় বলে আসবে, সোশ্যাল হারমোনি বজায় রাখার কথা বলা হবে, সামাজিক ভারসাম্য হবে। দেখবে যারা প্রশাসন থাকে, যারা স্ট্রাকচারাল ফাংশনালিজম যারা চালাচ্ছে, তারা বলে আপনারা শান্ত হন, আপনারা ধৈর্য ধরুন, অমুক করুন তমুক করুন। কিন্তু যে স্ট্রাকচারাল ফাংশনালিজমকে মানছে না, স্ট্রাকচারকে ভেঙে দিতে চাইছে, যেমন বিরোধীরা, তারা কি বলবে? ভুলভাল কথা বলছি, আমি বিশ্বাস করি না, এই করি না, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। দ্যাট ইজ দ্য সোশ্যাল হারমোনি তারা মানতে আর চাইছে না, বিকজ তারা স্ট্রাকচারাল ফাংশনালিজম থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখো ক্লিয়ার বলতে পারলাম? হ্যাঁ স্যার। বলো তারা, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো। সোসাইটি ইজ দ্য স্ট্রাকচার উইথ ইন্টাররিলেটেড পার্ট লাইক হিউম্যান বডি। আমাদের বডির মধ্যে বিভিন্ন পার্ট গুলো যেরকম থাকে, হার্ট থাকে, লাংস থাকে, কিডনি থাকে, তারা একে অপরের সাথে যেমন ইন্টারাকশন করে। সোসাইটির মধ্যে এরকম কিছু কিছু হিউম্যান বডি থাকে মতন থাকে, যারা একে অপরের সাথে ইন্টারাক্ট করে। তার সাথে ইন্টারাক্ট না করলে আমাদের চলবে না, ঠিক আছে? আমার পাড়াতে যে মুদি দোকান আছে, মুদি দোকানটা যদি না থাকে তাহলে চলবে না। একটা ক্লাসরুমে যদি টিচার না থাকে তাহলে ক্লাসরুম কিন্তু চলবে না। একটা ক্লাসরুমের মধ্যে যদি বেঞ্চ, কাঠের মিস্ত্রি যদি না থাকে যে বেঞ্চ গুলো তৈরি করা দেওয়ার জন্য, তাহলে আমরা ক্লাসরুমের মধ্যে কোথাও বসতে পারবো না। পাখা যদি না থাকে তাহলে আমরা গরমের মধ্যে আমাদের বসতে হবে। এই যে সোশ্যাল ইন্টারঅ্যাকশন হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন পার্ট গুলোর মধ্যে, সেটা চলবে। পার্টস ওয়ার্ক টুগেদার টু মিট দ্য নিড। কোনো একটা পার্টিকুলার নিডকে ফুলফিল করার জন্য অনেক পার্ট একসাথে মিলে কাজ করবে। When new need evolve, নতুন কোনো চাহিদা যদি উঠে আসে, the new institution will be created. নতুন চাহিদা যদি হয়, তা নতুন চাহিদার জন্য নতুন একটা ইনস্টিটিউশন ফর্ম করবে। ইনস্টিটিউশন ক্রিয়েট দ্য স্টেবিলিটি অফ দ্য সোসাইটি। কোন একটা ইনস্টিটিউশনের পেছনে ল থাকে, লিগাল জিনিস থাকে, রুলস থাকে, প্রিন্সিপালস থাকে, সেইগুলোকে মেনটেন করে সোসাইটি একটা স্টেবিলিটি আনার চেষ্টা করে। ডিসফাংশন যদি কোনো কিছু হয়ে যায়, কোনো স্ট্রাকচার যদি প্রপার ওয়েতে ফাংশন করছে না, কাজ করছে না, বুঝবে সেখানে সোশ্যাল প্রবলেম আছে, এবং সেই সোশ্যাল প্রবলেম যেখানে আছে সেখানে সোশ্যাল চেঞ্জের দাবি করে সবসময়, ঠিক আছে? কনসেন্ট্রেট অন সোশ্যাল ইকুইলিব্রিয়াম, সামাজিক ভারসাম্য বজায় রাখার কথা বলা হয় এখানে, কোনো বিশৃঙ্খল অবস্থা যাতে না হয়। ইন এ কমপ্লেক্স সিস্টেম, একটা জটিল পদ্ধতির মধ্যে একটা সোশ্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলা হয়েছে। দেখো এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন? না স্যার। ম্যানিফেস্টেড ফাংশন, ল্যাটেন্ট ফাংশন আমরা কিছু বলি। ম্যানিফেস্টেড ফাংশন যেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড অর দ্য প্রেডিক্টেড ফাংশন, যেটা আমি এক্সপেক্ট করছি বা ভবিষ্যতে আমি কোনো রকম কিছু ডেভেলপ করতে পারি। আজকে যদি ভালো মতো করে পড়াশোনা করি, ভবিষ্যতে আমি ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ভালো চাকরি পেতে পারি। দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেড ফাংশন। আমি এখন যে স্ট্রাকচার ডেভেলপ করবো সেটা আমি ভবিষ্যতে আমি কিছু বেনিফিট পাবো বা আমি ফিউচারে কিছু বেনিফিট পেতে পারি। কিন্তু ল্যাটেন্ট ফাংশন কোনটা? যেটা হিডেন আর নন প্রেডিক্টেড ফাংশন। কেমন? আমি তো খুব ভালো পড়াশোনা করি, আমি খুব ভালো চাকরি পাবো ভেবেছি, কিন্তু ভালো চাকরি থাকলে যে ভালো বউ জুটবে এটা তো আমি ভাবিনি। দ্যাট ইজ দ্য হিডেন প্রেডিকশন ফাংশন। আমরা কিছু না চাইতে পারি, যেমন আমি ক্লাসরুমের মধ্যে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো আমি জানি, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে এবং টিচারদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনও পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ দ্য হিডেন ফাংশন, দ্যাট ইজ দ্য ল্যাটেন্ট ফাংশন। বলতে পারলাম?
তুমি ভালো না খারাপ পরিচিতি কিসে হবে? তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, এটা দিয়ে পরিচিত হবে। তুমি এখন এই বয়সে যে ভালো না খারাপ কি করে বিবেচিত হবে? তুমি ভালো চাকরি করো কিছু করো না, তাতে তুমি ভালো বা খারাপে বিবেচিত হবে। এইগুলো জিনিসগুলো ল্যাটেন্ট ফাংশন হিসেবে কাজ করে সবসময়। এক্সাম্পল দিয়ে কি বলছে, এডুকেশনাল ইনস্টিটিউশন, এগুলো হচ্ছে একটা এক্সাম্পল আমরা ম্যানিফেস্টেড বা ল্যাটেন্ট ফাংশনের ক্ষেত্রে এক্সাম্পল। ঠিক আছে, দেখো প্রশ্ন আছে এই দুটো থেকে কিছু? না স্যার। চলো, criticism key does not encourage the people to take the active role in social change. সামাজিক পরিবর্তনে এরা কোনো সাপোর্ট করে না। প্রয়োজন যদি হয় সামাজিক পরিবর্তন করার, মনে হতে পারে কোনো একটা স্টেজের পরে সোশ্যাল চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে, সেটাকে সাপোর্ট করেন। আমাদের এই থিওরিটিক্যাল বেসিস, আমাদের স্বাধীনতা সংগ্রামটাও হচ্ছে মানে স্ট্রাকচারাল ফাংশনালিজমের মানে না। ঠিক আছে, হিসেব মতন মেনটেন সোশ্যাল স্ট্যাটাসকে মেনটেন করানোর চেষ্টা করা হয়। অনলি ডিসকাস সোশ্যাল স্টেবিলিটি কথা বলেছে, ইট নট এগ্রি উইথ এনি সোশ্যাল চেঞ্জেস, কোন সোশ্যাল চেঞ্জের সাথে কথা বলছে না। দেখো প্রশ্ন আছে কিছু আর? স্যার এখানে তো দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে, এটা তো ক্রিটিসিজম। বিভিন্ন জাতি শ্রেণী গোষ্ঠীর মধ্যে একটা ভাগ করে দিচ্ছে। বিভিন্ন জাতির মধ্যে কি ভাব তৈরি করে দিচ্ছে? ভাগ তৈরি করে দিচ্ছে, তার ফলে দ্বন্দ্ব হচ্ছে। যেমন আপনি বললেন যে শাহরুখ খানের ক্ষেত্রে, তেমনই যে সমাজে যে কাঠামো আছে উচ্চবিত্ত নিম্নবিত্ত আর একদম যাদের, এদের মধ্যে তো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এটা তো ফাংশনালিজমের একটা ক্রিটিসিজম হতে পারে। ক্রিটিসিজম, হ্যাঁ একদম ক্রিটিসিজম তো তৈরি করছে। মানে পপুলেশন কম, আমি তো বলেছি এটা পপুলেশন কমাতে হবে বলে একটা বা দুটো সন্তান নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যারা অর্থ আছে সে একাধিক সন্তান নিতে পারছে, যারা অর্থ নেই সে একাধিক সন্তান নিতে পারছে না। মূল কারণ হচ্ছে অর্থ। তা অর্থের হ্যাঁ, জন্য ওইটাই তো মানে স্যার, একটা এই যে সমাজে তৈরি হচ্ছে, উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত ভাগ করে দিচ্ছে এখানে। একদম একদম ঠিক আছে, চলো। কনফ্লিক্ট থিওরিতে আসি। কনফ্লিক্ট থিওরি হচ্ছে কার্ল মার্কসের খুব বড় থিওরি। তিনি একজন, তার কার্ল মার্কসের টোটাল দাস ক্যাপিটাল যে বইটি ছিল সেই বইটি থেকে তার মার্কসের থিওরি উঠে আসে, এবং তিনি ক্লাস কনফ্লিক্টের কথা বলেছেন যে সোসাইটির মধ্যে যে কোনো ভাবেই হোক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ক্লাসে আছি। না আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া 1 মিনিট, হ্যাঁ আমি একটুখানি একটু টাইম, 1 মিনিট নেবো টাইম একটুখানি, 1 মিনিট আমি আসছি। হ্যাঁ
হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের এখানে কনফ্লিক্ট থিওরিতে আমরা কার্ল মার্কসের কনফ্লিক্ট থিওরি চলে আসি। সেই কনফ্লিক্ট থিওরিতে তিনি ক্লাস কনফ্লিক্টের কথা বলেছেন যে কোনো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব হয়। ক্লাসরুমের মধ্যে তিনি বলছে টিচার স্টুডেন্ট হচ্ছে মানে দ্বন্দ্বের জায়গার মধ্যে রয়েছে। টিচার স্টুডেন্টের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করছে, স্টুডেন্ট কোনো টিচারের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করছে। এই যেটা কনফ্লিক্ট সোসাইটির মধ্যে চলতে থাকছে, এটা ক্লাসরুমের মধ্যেও রিপ্রেজেন্ট হয় সবসময়। তো এই যে ক্লাসরুমের মধ্যে রিপ্রেজেন্ট হচ্ছে দ্বন্দ্বটা, এইটাই কার্ল মার্কসের মত অনুযায়ী ক্লাসরুম কনফ্লিক্টের কথা এখানে বলা হচ্ছে। ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, স্টুডেন্ট টিচারের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এটা ম্যাক্রো লেভেল অ্যাপ্রোচ। ক্লাস স্ট্রাগলের কথা দেখা যাচ্ছে, যে ধরো একটা ক্লাসরুমের মধ্যে একটি ছেলে আছে যার প্রচুর অর্থ রয়েছে, সে পড়াশোনা করছে, হ্যাঁ, আর যার অর্থ নেই সে পড়াশোনা হয়তো করতেই পারছে। এইখানে কিন্তু তাদের মধ্যে ক্লাস কনফ্লিক্ট কিন্তু ডেভেলপ করছে বা ক্লাস কনফ্লিক্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, এক মিনিট। তো ক্লাস কনফ্লিক্ট এখানে ডেভেলপ করছে। সোশ্যাল ইনস্টিটিউশন রিফ্লেক্ট কম্পিটিশন। আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন কম্পিটিশনকে রিফ্লেক্ট করে। অ্যান্ড ডোমিনেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সের কথা এখানে বলা হয়, একজন ডোমিনেট করে, এখানে একজন কেউ ডিপেন্ডেন্ট হয়, কারোর না কারোর উপর নির্ভরশীল হয়, এই জিনিসটা চলতে থাকে এখানে। অ্যান্ড কনফ্লিক্ট ড্রাইভস দ্য সোশ্যাল চেঞ্জ। কনফ্লিক্ট যখন আমাদের মধ্যে মনের মধ্যে দ্বন্দ্ব চলে যে এইটা করবো কি এটা করবো না, সেই যে দ্বন্দ্বটা তৈরি হয়, এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের সোশ্যাল চেঞ্জ তৈরি করতে সাহায্য করে। সোশ্যাল চেঞ্জ ফর রিমুভ দ্য সোশ্যাল প্রবলেম, সমস্যাগুলোকে মেটানোর জন্য আমরা কিন্তু সোশ্যাল চেঞ্জ এখানে করে থাকি। ঠিক আছে। ভিউস, সোসাইটি কম্পিটিশন, আমরা সোসাইটি ভিউ গুলো দেখতে থাকি। Conflict is most likely to develop among the people in close relationships. Conflict within the institution, not between the institution. উইক ইনস্টিটিউশনের মধ্যে আমরা কনফ্লিক্ট গুলো এখানে দেখতে পারবো, আমরা কিন্তু কখনোই কনফ্লিক্টটা দুটো ইনস্টিটিউশনের মধ্যে দেখতে পারবো না। ঠিক আছে। আর হচ্ছে নট বিলিভ ইন ওয়ার্ক টুগেদার, আমরা এখানে একসাথে মিলেমিশে কাজ করার কথা এখানে কিন্তু ধরা হচ্ছে না বা বলা হচ্ছে না। ফলস কনসিয়াসনেস বা ক্লাস কনসিয়াসনেস এর কথা এখানে কিন্তু বলা হচ্ছে। ফল কনসিয়াসনেস মিনস হচ্ছে যে আমরা মানে কোনোভাবে ফলস অবস্থায় রয়েছি, যেমন আমাদের নিজের সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। অনেক সময় আমরা ভাবি, অনেক সময় আমরা অনেক কিছু জানি বা বুঝি, আলটিমেটলি কিন্তু আমরা অনেক কিছু জানি না বা বুঝি না। এই ধরনের ফলস কনসিয়াসনেস এর মধ্যে আমরা কিন্তু ভুগি। এবং ক্লাস কনসিয়াসনেস এখানে মিনস হচ্ছে আমি আমার ক্লাসকে কত ভালোভাবে বুঝি, জানি, আমার শ্রেণী সম্পর্কে কতটা ভালো আইডিয়া রয়েছে, তবেই আমার মধ্যে কোনো কনফ্লিক্ট ডেভেলপ করতে পারে, আদারওয়াইজ ডেভেলপ করবে না। দেখো এখানে কোনো প্রশ্ন আছে কিছু? স্যার এখানে মেনলি পাওয়ার আর ইকোনমিকের উপরে ডিপেন্ড করে তো দ্বন্দ্বটা তৈরি হয়েছে। না, আছে নেই, শুধু পাওয়ার আছে ইকোনমির নেই, উপর না, কার্ল মার্কসের একটা বক্তব্য শ্রেণীর কাছে অনুযায়ী সব আছে আর একজনের কাছে নেই, এটা নিয়েই দ্বন্দ্ব। একটাই নিয়ে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা বিভিন্ন ভাবে ক্লাসরুমে রিফ্লেক্ট করছে। সেই দ্বন্দ্বটা ক্লাসরুমের মধ্যে আসছে। দ্বন্দ্বটা শুধুমাত্র শুধু ক্ষমতা এবং ইকোনমির নয়, সেই ক্ষমতার ইকোনমির পেছনে থাকা বিভিন্ন সামাজিক কারণও থাকতে পারে, বিভিন্ন সামাজিক সমস্যাও থাকতে পারে। সেই সমস্যাগুলোকে চেঞ্জ করতে চাও, যখন চেঞ্জ করতে চাই কোনো একটা জিনিস নিয়ে, যখন আমার সমস্যা হবে তখন চেঞ্জ করতে চাইবো, সেই সমস্যাটা মেটানো, সেটা চেঞ্জ করবো কি করবো না, আমাদের মাথার মধ্যে বারবার সেই কনফ্লিক্টটা আসে। এটা সামান্যতম একটা মানে একটা মোবাইলেও আমরা যখন চেঞ্জ করি 10 বার ভাবি যে মোবাইলটা চেঞ্জ করবো কি করবো না। কিন্তু আমার মোবাইলটা কোনো প্রবলেম ক্রিয়েট করছে, বা অন্য কোনো একটা মোবাইল আমার কাছে এসেছে যেটা এর থেকে অনেক বেশি ভালো, সেই জন্য আমার পুরোনো মোবাইলটা আমার কাছে প্রবলেম করছে, আমি নতুন মোবাইলটা কিনতে পারছি না বলে। এখানেও তাদের কনফ্লিক্ট তৈরি হতে পারে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। চলো, তো প্রাইমারি অ্যাসাম্পশনস কি? কম্পিটিশন কামস উইথ কনফ্লিক্টের সাথে কম্পিটিশন আসবে।
এবং কনফ্লিক্ট যেখানে আছে সেখানেই কম্পিটিশন, যেখানে কনফ্লিক্ট নেই সেখানে কোনো কম্পিটিশন নেই। রিভলিউশন ইজ আউটকাম অফ কম্পিটিশন। আমাদের রিভলিউশন আন্দোলনের মাধ্যমে আমরা কম্পিটিশনকে প্রমোট করি, বা আউটকাম হচ্ছে কম্পিটিশন, আউটকাম হচ্ছে রিভলিউশন। স্ট্রাকচার ইনইকুয়ালিটি রিডিউস বাই দ্য রিভলিউশন, আন্দোলনের মাধ্যমে সমাজের মধ্যে যে ভারসাম্য যেটা নেই বা ইনইকুয়ালিটি রয়েছে সেই ইনইকুয়ালিটি দূর করা সম্ভব। and what is the leaded to following the রিভলিউশন? যুদ্ধই হচ্ছে একমাত্র পদ্ধতি যেটা রিভলিউশনের মাধ্যমে আসতে পারে। আন্দোলনের মাধ্যমে যুদ্ধ তৈরি হয় বা যুদ্ধ দেখতে পাই। ক্রিটিসিজম কি? মোর কনসেন্ট্রেশন ইন সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন করার দিকে এরা বেশি কনসেন্ট্রেটেড। মোর ফোকাস অন নেগেটিভ কম্পিটিশন, তারা নেগেটিভ কম্পিটিশনে মানে যোগ্য অযোগ্য এই মধ্যে কম্পিটিশনের মধ্যে বেশি তারা ইনভলভ থাকে, এটাকে নেগেটিভ কম্পিটিশন বলছি। সে যোগ্য কি বিশেষে, সে অযোগ্য কি বেসিসে, সেটাকে ভাবার কারণ মনে করা হচ্ছে না। তাহলে এটা পরীক্ষা হলো তোমাদের, সেই পরীক্ষাতে তুমি ভালো নাম্বার নিয়ে পাশ করলে আর একজন পরীক্ষাতে কম নম্বর নিয়ে পাশ করলো, এবং তুমি চাকরিটা পেলে, আজকে কম নম্বর পেলো, সে চাকরিটা পেলো না, তাহলে জাস্টিস না ইনজাস্টিস? বলো। স্যার ডিপেন্ড করছে, আমি পড়াশোনা করে বেশি নাম্বার পেয়েছি না, পড়াশোনা করেই বেশি নাম্বার পেয়েছো, তাহলে জাস্টিস। কনফ্লিক্ট থিওরি বলছে এটা ইনজাস্টিস। কেন ইনজাস্টিস? কেন তুমি পড়াশোনা করার জন্য সুযোগ পেয়েছো আর একদিন পড়াশোনা করার সুযোগ পায়নি। তুমি পড়াশোনা করার জন্য অর্থ পেয়েছো আর একদিন পড়াশোনা করার জন্য অর্থ পায়নি। পড়াশোনা করার জন্য তোমার 4টে প্রাইভেট টিউশন ছিল, যে পাশ করতে চাকরি করতে পারেনি তার সে পড়াশোনা করার জন্য একটা টিচারও ছিল না। তাই এইটা সোশ্যাল ইনজাস্টিস নয় তার প্রতি, যে চাকরি পায়নি? নিশ্চয়ই তো। তুমি যে পড়াশোনাটা করছো, তোমার সামনে দাঁড়িয়ে যদি শাহরুখ খানের ছেলে এসে যদি পরীক্ষা দেয় এবং তোমার পরীক্ষা হয়, তাহলে তুমি পরীক্ষায় পাশ করা তোমার পক্ষে সম্ভব? নেট পরীক্ষা দেবে, ধরো এডুকেশনে নেট দেবে, তুমি আগে নেট পাস করবে না শাহরুখ খানের ছেলে আগে নেট পাস করবে, বা আম্বানির ছেলে আগে নেট পাস করবে? যে পড়াশোনা করবে সে নেট পাস করবে। আমি তোমাকে বলছি যে দেখো, একটা মানুষ সবসময় চিন্তা করছে যে আমাকে পড়াশোনা করে চাকরি পেতেই হবে, আর একটা মানুষ ভাবছে যে আমাকে শুধু পড়াশোনাই করতে হবে। কার উপরে প্রেশার বেশি? তাকে চাকরি পেতে হবে স্যার, তার উপরে চাকরি পেতে হবে সেই ভেবে যে পড়াশোনা করছে, সে জীবনে সারা জীবনে কিছুই পড়াশোনা করে উঠতে পারবে না ঠিক মতো করে, কারণ সেই প্রেশারই তো সারা জীবন চলে যাবে। 3 ইডিয়টস এ রাজু রাস্তোগির ক্যারেক্টারটা মনে নেই? সেও তো ভালো স্টুডেন্ট ছিল, পারতেন না কেন? কারণ সে সবসময় ফিউচারে কি করবে, তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও তো ভালো ছিল না। সে র্যাঞ্চোর মতন জীবনযাপন করতে পারতো না। র্যাঞ্চোর ফিনান্সিয়াল, আমি ধরে নিলাম সে র্যাঞ্চোর ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল, অর্থের অভাব ছিল না, আমি কথা বলছি। হ্যাঁ, এরকম একটা ছেলে ক্লাসে ফার্স্ট হচ্ছে। মোস্ট অফ দেখবে যারা প্রিভিলেজড, যারা ফিনান্সিয়ালি প্রিভিলেজ, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তাদের ছেলে মেয়েরা কিন্তু কোনোদিনও ভুগবে না বা সমস্যায় পড়বে না যদি বকে না যায়। কেন বকবে না? কেন? তারা যে কোনো টাইমে, যে কোনো সময়, যে কোনো ভাবে টার্ন নিতে পারে লাইফে। কিন্তু একটা দরিদ্র মানুষের ছেলে কোনোদিনও জীবনে যে কোনো সময় চাইলেই টার্ন নিতে পারবে না। দিস ইজ দ্য ইনজাস্টিস অফ সোসাইটি। একটা মানুষ সোসাইটির মধ্যে গরিব থাকবে আর একজন সোসাইটিতে একটা মানুষ বড়লোক থাকবে, এটা সোশ্যাল ইনজাস্টিস। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তা আমাকে একজন নিয়ম করে তর্ক করতে গিয়ে একজন আমাকে বলেছিল যে সুইপার আর যে অফিসার, হ্যাঁ, অফিসারের প্রচুর স্যালারি হবে কারণ তার মাইনা ব্রেন খাটাতে হচ্ছে, আর সুইপার তার ব্রেন খাটাতে হচ্ছে না, তার জন্য তার স্যালারি কম হবে। তো আমি তাকে বলছিলাম এক কথাটা যে এইটা কিন্তু জাস্টিফাইড নয়। মূল কারণটা কি, যে ব্রেন খাটিয়ে কাজ করার লোকের সংখ্যা কম, সেই জন্য ব্রেন খাটিয়ে যে চাকরি করছে তার দাম বেশি, কিন্তু পোছা বা ঝাড়ু দেওয়ার লোকের সংখ্যা বেশি, সেই কাজ করার লোকের সংখ্যা বেশি, রিসোর্স কম, সেই জন্য তার মাইনা কম। তাই না? হ্যাঁ স্যার। রিয়েলিটি তাই না? তুমি কতটা ইন্টেলিজেন্ট, কতটা তুমি ট্যালেন্টেড সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি, যে তোমার মতন কতজন ট্যালেন্টেড আছে। তোমার মতন ট্যালেন্টেড যদি বেশি থাকে তোমার স্যালারি কমে আসবে, আর তোমার মতন যদি কম ট্যালেন্টেড থাকে তাহলে তোমার স্যালারি বেড়ে যাবে। হ্যাঁ স্যার।
তাই না? আমি মনে আছে আমি একটা কলেজে পড়াতে যেতাম, সেই কলেজে পড়াতাম প্রাইভেট কলেজের মধ্যে। আমাকে বলেছিল আপনি একদিন এসে কলেজে পড়াবেন, কত নেবেন? আমি বললাম 10,000 টাকা নেবো। একজন বলেছিল স্যার আমি 1,000 টাকা দিয়েও পড়িয়ে দেবো। তাহলে সে একদিন 6,000 টাকা দিয়ে যদি পায় তো 10,000 টাকা রাখতে যাবে? সে দেখবে কোয়ালিটি, জানে দুজনে একই কোয়ালিটি, কোনটা কম দামে পাচ্ছে। দ্যাট ইজ সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণের জন্যই আমাদের স্যালারি বাড়ে এরকম। যদি সুইপারের সংখ্যা যদি কোনোদিন কমে যায়, সুইপার কমে যায়, অটোমেটিক দেখবে একটা অফিসের বসের থেকে সুইপারের স্যালারি বেশি হয়ে যাবে, সবাই সুইপার হতে চাইবে, তাই না? বলতে পেরেছি? হ্যাঁ স্যার। সোসাইটিতে সবাই ইকুয়াল, সবার ডিমান্ড রয়েছে, সবার কিন্তু আছে। যে কে ব্রেন খাটিয়ে পাচ্ছে আর কে শারীরিক পরিশ্রম করে পাচ্ছে এটা ইম্পর্টেন্ট। শারীরিক পরিশ্রম যে করছে সেও সোসাইটির ক্ষেত্রে যত ইম্পর্টেন্ট, একজন ব্রেন খাটিয়ে যা সোসাইটি করছে সেটাও ইম্পর্টেন্ট। ব্রেন খাটিয়ে তার কাজ করে, সে কাজ করছে, তার ফিজিক্যালি এফোর্ট দেওয়ার কথা, সে ফিজিক্যালি এফোর্ট দিয়ে কাজ করবে। তাদের মধ্যে কোনো ফিনান্সিয়াল ডিসক্রিমিনেশন হওয়া বা থাকার কথা কিন্তু নয়। এটা সোসাইটি একটা ড্রব্যাক। সোসাইটি যেভাবেই এক্সপ্লেন করুক না কেন, কনফ্লিক্ট থিওরি বলছে এই ধরনের কনফ্লিক্ট তখনই থাকবে যখন সোসাইটির মধ্যে ইনইকুয়ালিটি থাকবে। যখন আমি ট্রেনের মধ্যে আসছিলাম, এই যে স্কুলের টিচারদের কিছু টিচারদের মাইনা এই গেছে না, 2016 প্যানেলে যারা চাকরিতে চলে গেছে যাদের, তাই না? শুনেছো তো? হ্যাঁ ওই স্যার, প্যানেলে আমিও ছিলাম। আমার তার আগে একটা চাকরি করতাম, অসুবিধা ছিল না। যদি না থাকলে আমি স্কুল সার্ভিস যখন দিয়েছি তখন একসাথে কলেজ সার্ভিসে পেয়েছি। আমি স্কুল সার্ভিস জয়েন না করে কলেজ সার্ভিস জয়েন করেছি। তো সেই ট্রেনের মধ্যে ব্যক্তি হচ্ছে যে স্কুল টিচারের চাকরি গেছে, ভালো হয়েছে বলছি। তখন জিজ্ঞেস করছে কেন ভালো হয়েছে? একদম হকার বলছে ভালো হয়েছে নাকি, বলে আমাদের ছেলে পেলে গ্রামের স্কুলে পড়বে, আর ওই গ্রামের স্কুলে যে টিচার গুলো পড়াবে তাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে, গেছে ভালো হয়েছে। দ্যাট মিনস ওই লোকটাও বুঝতে পারছে সোসাইটির মধ্যে একটা ইনইকুয়ালিটি রয়েছে, এবং সেই সোসাইটির মধ্যে ইনইকুয়ালিটি আছে বলে যারা আছে তার প্রতি তার হিংসে তৈরি হচ্ছে। এইটাই ক্যাপিটালিস্টিক মেন্টালিটি। এই জিনিসটাই চায় যে এই কনফ্লিক্টটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থেকে যাক। এই থাকলে পরে মানুষ এই নিয়ে বেশি ব্যস্ত থাকবে, কোয়ালিটি ডেভেলপমেন্টের দিকে কোনোদিন ফোকাস হবে। আমরা এখনো ভোট দিই আমার বাড়ির পাশে রাস্তা হয়েছে কিনা, আমার বাড়ির পাশে ডাস্টবিন হয়েছে কিনা, আমার বাড়িতে ড্রেন পরিষ্কার আছে কিনা, এইটার উপরে আমাদের আজও ভোট হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আমরা চাকরি বাকরি কিছু হচ্ছে কিনা সেই নিয়ে আমরা বিন্দু মাত্র ভাবি। চাকরি আছে কিনা, নেক্সট জেনারেশন চাকরি পাবে কিনা, আমরা সবাই ইকুয়ালি এডুকেটেড হতে পারবো কিনা, সবাই সমান পড়াশোনার অধিকার পাবে কিনা। সেদিনকে শুনতে পাচ্ছি যে কোনো রকম ভাবে বলা হচ্ছে যে প্রাইভেট গভর্নমেন্ট স্কুলগুলোতে কোনো সেমিস্টার সিস্টেম রাখা যাবে না, বোঝা তৈরি করা যাবে না। আর এইদিকে প্রাইভেট স্কুলগুলোতে সেমিস্টার সিস্টেম করে দিয়ে প্রাইভেট স্কুলগুলো তাদের বেনিফিট তুলে নিয়ে চলে যাচ্ছে। সোসাইটিতে একজনকে তুমি সেমিস্টার সিস্টেম দিয়ে, প্রোগ্রেসিভ এডুকেশন সিস্টেম দিয়ে তুমি তাকে করছো, আরেকজনকে তুমি প্রোগ্রেসিভ সিস্টেমের সুযোগ দিচ্ছ না, তাহলে কি করে হবে? তাহলে তোমাকে প্রাইভেট স্কুলগুলো যেভাবে ডেভেলপ করছে গভর্নমেন্ট স্কুলগুলো যেভাবে ডেভেলপ করতে হবে, যাতে লোকে বাঁচতে পারে যে আমি গভর্নমেন্টে যাবো না প্রাইভেটে যাব। আমাদের কাছে কোনো বাঁচার অপশনই নেই, আমরা প্রাইভেটেই যাবো। এই যে ব্যাপারটা, এই জায়গাটা সোশ্যাল কনফ্লিক্ট বেসিক্যালি কাজ করে। ঠিক আছে, বলতে পারলাম? হ্যাঁ স্যার। চলো, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। প্রশ্ন আছে? অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আজকে। বলো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো একদম। স্যার, হ্যাঁ, ম্যানিফেস্ট ফাংশন যেটা আমরা বললাম যে প্রেডিক্ট করতে একটু পারি, জোরে একটু জোরে একটু জোরে। হ্যাঁ, ম্যানিফেস্ট ফাংশন সেটা আমরা বললাম যে যেটা প্রেডিক্টেড ফাংশন, আমরা প্রেডিক্ট করতে পারছি। আর ল্যাটেন্ট ফাংশনটা কি এর অপোজিট? আচ্ছা, এর 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 অপোজিট কি? না 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 না, অপোজিট নয়, অপোজিট নয়। ধরো কিছু জিনিস হয় আনএক্সপেক্টেড, যেমন তুমি দোকানে শপিং মলে গেলে, তুমি শপিং মলে গিয়ে একটা চুড়িদার কিনতে গেলে হয়তো, ঠিক আছে? তো কে জিজ্ঞেস, বৈশাখী জিজ্ঞাসা করছিলে নাকি? না, কে? হ্যাঁ স্যার, বৈশাখী। হ্যাঁ, ধরো তুমি শপিং মলে একটা চুড়িদার কিনতে, চুড়িদার পরো তো? হ্যাঁ স্যার, পড়ি। হ্যাঁ, তাহলে তুমি চুড়িদার কিনতে গেলে, তো তুমি চুড়িদার কিনতে গিয়ে যখন তুমি চুড়িদারটা কিনলে, চুড়িদারটা কেনার পরে তুমি যখন কিনে নিলে, কেনার পরে তুমি জানতে পারলে যে ওই চুড়িদারের সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। তাহলে তুমি এক্সপেক্ট করেছিলে যে তুমি একটা চুড়িদার কিনতে গিয়ে দুটো চুড়িদার পাবে? না স্যার, এক্সপেক্ট করিনি। ভাবনি তো?
হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে ম্যানিফেস্টেড হিডেন ফাংশনের মধ্যে ডিফারেন্স। এটা ম্যানিফেস্টেড মানে হচ্ছে তুমি জানো তুমি কিসের জন্য স্ট্রাকচারটাকে ফলো করছো, স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলছো। জানো তুমি পড়াশোনা করছো এমন ভাবে যাতে তুমি ভালো চাকরি পাও, তাই তো? হ্যাঁ তুমি কি পড়াশোনা এই ভেবে করছো যে তুমি এমন ভাবে পড়াশোনা করছো? অনেকে করে হয়তো এরকম, যে আমি ভালো করে পড়াশোনা করে ডিগ্রি নেব, আমার উদ্দেশ্য ভালো ডিগ্রি হলে ভালো হাজবেন্ড পাবো, অনেকে এই ধরনের নিয়ে চলছে। ধরো তোমার ক্ষেত্রে সেই জিনিসটা প্রযোজ্য না, তুমি নর্মালি ভাবে তোমার এক্সপেকটেশনে তুমি পড়াশোনা ভালো মতো করে করবে, পড়াশোনা ভালো মতো করে তুমি চাকরি বাকরি করবে, ঠিক আছে? এই চাকরি বাকরি যখন তুমি করতে যাচ্ছ, তখন চাকরি যখন পেয়ে যাচ্ছ, তুমি দেখলে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি বিয়ের জন্য সঠিক পাত্র পেয়ে যাচ্ছ। তুমি কিন্তু পড়াশোনা ভালো মতো করার সময় তুমি ভাবো নি যে তুমি পাত্র ভালো পাওয়ার জন্য পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করছো ভালো চাকরি পাওয়ার জন্য, কিন্তু তুমি ভালো পাত্র পেয়ে গেলে তোমার ভালো চাকরি থাকার জন্য। দ্যাট ইজ দ্য হিডেন ল্যাটেন্ট কিছু জিনিস, তাই না? আমি বলতে পারছি কি জানি না। যেমন হ্যাঁ হ্যাঁ স্যার তুমি তুমি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছো, কিন্তু পড়াশোনা করতে করতে সাবজেক্টটাকে খুব বেশি ভালোবেসে ফেলেছো। তুমি ভাবোনি যে সাবজেক্টটাকে তুমি কোনোদিন ভালোবাসো, তুমি প্রয়োজনের জন্য পড়েছো না। আমার ক্ষেত্রে বর্তমানে দেখো, আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, আমি যখন জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিলাম, আমার কিন্তু মানে মন প্রাণ ধ্যান সবই ছিল আমার জিওগ্রাফি। আমি ও ছাড়া কিছু ভাবতে পারতাম না, বুঝতে পারতাম না, এতটাই ভালোবাসতাম। কারণ জানো আমার যে দেখেন আমি জেআরএফ কোয়ালিফাই করেছিলাম, তো আমি সাবজেক্ট এত বেশি, আমি অত ভালো কিন্তু এডুকেশন বুঝি না যতটা ভালো জিওগ্রাফি আমি বুঝি, এতটা ভালোবাসি জিওগ্রাফি আমি ভালোবাসি। তো যখন আমি এডুকেশনে আসলাম, পড়া শুরু করলাম, যখন আমার নেট কোয়ালিফাই হয়ে গেল, আমি মোটিভেশন পেয়ে গেলাম, তখন আমি এডুকেশন পড়া শুরু করেছি। আমার নেট জেআরএফ হওয়ার পরে আমি এডুকেশন পড়েছি, তার আগে আমি এডুকেশন পড়িনি। আমার কোনো নলেজ কিচ্ছু ছিল না, আমি বসেছি সির্ফ পরীক্ষা দিয়েছি, আমি দেখেছি আমার রেজাল্টে আমি জেআরএফ কোয়ালিফাই করেছি ফার্স্ট অ্যাটেম্প। আমি কোনো পড়াশোনা আলাদা করে কিচ্ছু করি। তাহলে আমার কিন্তু তখন তারপর থেকে পড়ার মোটিভেশন আসলো, আমি পড়া শুরু করলাম এবং পড়লাম এবং পড়ালাম স্টুডেন্ট। দ্যাট ইজ দ্য ল্যাটেন্ট ফাংশন। বলতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, স্যার এবং ক্লাস এরকম। হ্যাঁ বলো বলো কাবেরী বলো। এটা কমপ্লিট হয়ে গেছে তো বলছি। আচ্ছা, হয়েছে, এই কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা বলো। আচ্ছা। হ্যাঁ স্যার, যে ক্লাসরুম কনফ্লিক্ট যেটা এক্সাম্পল যে যে ভালো পড়াশোনা করলো না কিন্তু তার চাকরি হলো না, এটা একটা ইনজাস্টিস। তাহলে স্যার এটা কি করে, মানে থিওরি অনুযায়ী এটা কি করে রিমুভ করার কথা বলা হয়েছে স্যার এই থিওরির মাধ্যমে? কেটে যাচ্ছে কথাটা, আমি পরিষ্কার বুঝতে পারলাম না। স্যার শুনতে পাচ্ছেন স্যার এবার? হ্যাঁ একটু জোরে বলো, তাহলে আমি পরিষ্কার, জোরে আস্তে আস্তে বলো, মানে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, হয়তো নেট শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ ওই হ্যাঁ জন্যই হ্যাঁ হবে হয়তো। হ্যাঁ বলো স্যার বলো। কনফ্লিক্ট থিওরিটা ক্লাসরুমে রিমুভ কিভাবে করা যেতে পারে, মানে অ্যাপ্লিকেশনটা তোটা বোঝা গেল। মানে বলছো যে ক্লাসরুমে কনফ্লিক্ট থিওরিকে কিভাবে রিমুভ করব, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। রিমুভ করবো না তো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তোমার মধ্যে ততক্ষণ অবধি কনফ্লিক্ট থিওরি কাজ করবে যতক্ষণ অবধি রেশনাল চিন্তা করবে। তুমি যখন ভাবো যে এটা করবো কি করবো না, দ্যাট মিনস তোমার মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট চলছে। এই কনফ্লিক্টকে বজায় রাখার কথাই বলছে। সোসাইটিতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডমিনেন্স আর একটা থাকে ডিপেন্ডেন্স। কেউ ডমিনেট করে তোমার চিন্তা ভাবনা, কেউ ডমিনেট করছে, কেউ তার নিজের ইচ্ছা অনুযায়ী তোমার চিন্তা ভাবনাকে তৈরি করছে। আর হতে পারে তুমি প্রভাবিত করছো কাউকে তুমি চিন্তা করতে, তাই না? তাহলে তুমি যখন কারোর সম্পর্কে তুমি ভাবছো, দ্যাট ইজ তোমার কাছে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই যে কনফ্লিক্টটা আমাদের কাছে রেশনাল থিঙ্কিং এর জন্য খুব প্রয়োজন। আমরা যখন যুক্তিবাদী কথা বলি, লজিক্যাল কথা বলি, দ্যাট মিনস উই হ্যাভ সাম কনফ্লিক্ট থিওরিজ, কনফ্লিক্ট জিনিস আমাদের মধ্যে মাইন্ডের মধ্যে থাকে। মনে রাখবে যে তোমার মধ্যে কনফ্লিক্ট যদি না থাকে, ক্লাসরুমের মধ্যে কোনো যদি কনফ্লিক্ট না থাকে, তাহলে সেই ক্লাসরুম কখনো অ্যাক্টিভ ক্লাসরুম হবেই না। ডিবেট কেন করানো হয়? কনফ্লিক্ট আছে বলতে ডিবেট হচ্ছে। কনফ্লিক্টের মাধ্যমে একটু প্রতিযোগিতামূলক সিচুয়েশন তৈরি হয় যাতে আমরা এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তাতে আমরা এগিয়ে যেতে পারি।
এবং বলছি যে এই কনফ্লিক্টটা মানে কনফ্লিক্ট থিওরি যখন উঠে আসলো কার্ল মার্কসের থ্রু দিয়ে, তখন বক্তব্য ছিল সোসাইটির মধ্যে একজন শোষিত আর একজন মানে শোষক, একজন শোষিত, এই দুটো কমিউনিটি থাকবেই থাকবে। একজন পাচ্ছে, একজন বঞ্চিত, মানে এই কমিউনিটি থাকবেই কিন্তু সবসময়। এমন কোনো পরিস্থিতি থাকবে না যে এই জিনিসটা হবে না, যে একটা যে কমিউনিটি কিছু পাচ্ছে আরেকজন কোনো কমিউনিটি কিছু পাচ্ছে না, এই জিনিসটা ঘটবেই। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো প্রশ্ন আছে কিছু? মানে স্যার আমি বলো আমি স্যার। অন্য আরেকজন ভালো পারফর্ম করছে দেখে আমি এই অ্যাসপিরেশন নিয়ে ভালো পারফর্ম করব, তো এই কনফ্লিক্টটা থাকা দরকার, তাই তো? না না, দেখো কনফ্লিক্টটা কোন জায়গাটা আছে, দেখো আমি বলেছি ভালো যে কোনো একজন ছেলে পারফর্ম করছে তাকে আমি শুধু কিন্তু প্রপার ওয়েতে আমি তাকে ফলো করছি, হ্যাঁ ফলো করছি, সেটা ইনস্ট্রাকশন আমার কাছে সিম্বলিক ইন্টারাকশনের মাধ্যমেও হতে পারে। কিন্তু কনফ্লিক্ট হচ্ছে সে কেন ক্লাসে পারফর্ম ভালো করছে, আমি কেন ক্লাসে পারফর্ম ভালো করতে পারছি না। একটা বাচ্চা যদি সেটা ভাবতে পারে, দ্যাট মিনস তার মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট চলছে একটা। আমার বহু আগে আমার এক বন্ধু ছিল, আমার সাথে পড়তো, সে তখন মাধ্যমিক দেওয়ার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, খুব ভালো বন্ধু ছিল আমার। সে বলছে তুই পড়াশোনা ছেড়ে দিলি কেন, আমি জিজ্ঞাসা করেছি, বলছে তোর বাবার পয়সা আছে তুই পড়াশোনা করতে পারিস, আমার পয়সা নেই, আমি পড়াশোনা করতে পারবো না। তাহলে সেই ছেলেটির মধ্যে সে কনফ্লিক্টটা ডেভেলপ করেছে কি করেনি? করেছে তো। সে যে কনফ্লিক্টটা ডেভেলপ করেছে সেটা ঠিক ডেভেলপ করেছে না ভুল ডেভেলপ করেছে? ভুল। ঠিক বুঝেছি স্যার। ঠিক তো স্যার, ঠিক ডেভেলপ করেছে, কেন সে সোসাইটিকে ক্ষমতা রিয়েলাইজ নেই করেছে তো এবং সে কনফ্লিক্টের মাধ্যমে সে ডিসিশনটা নিয়েছে নিজে। এইটাই হচ্ছে আমাদের ডিসিশন, আমি কারোর দ্বারা নিচ্ছি না নিজের কনফ্লিক্টের মাধ্যমে নিচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি এটা সাবজেক্ট পড়তে এসছো, সবাই পড়তে এসছে বলে আমি পড়ছি, না আমার পড়তে ভালো লেগেছে বলে আমি পড়ছি। যদি তোমার ভালো লাগে যে পড়ো, তাহলে তুমি সাকসেস পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে। আর যদি তুমি ভাবো অন্যেরা পড়ছে বলে আমি এটা পড়ছি, তাহলে কিন্তু তোমাকে কেউ সাকসেস দিতেও পারবে, সেখানে সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব কম। হতে পারছি কি? হ্যাঁ বুঝেছি স্যার। এই জন্য কনফ্লিক্ট থাকাটা কিন্তু খুব দরকার, সে ভাব বেঁচে দেয় এবং এই কনফ্লিক্টটাকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করা কাজ হচ্ছে যেন এই কনফ্লিক্টটা যেন সব না থাকে, মানুষকে যেন এই কনফ্লিক্টটা ডেভেলপ না করে, এবং যার ফলে সে অন্য কোনো কনফ্লিক্টের দিকে যাতে যেতে পারে। কোনো না কোনো কনফ্লিক্ট থাকবেই, সেই কনফ্লিক্টের দিকে সে কন্টিনিউয়াসলি মুভ করবে। কোনদিন সোসাইটি থেকে এই যে কনফ্লিক্ট রিমুভ কোনোদিনও হবে না। রিমুভ হলে মানুষ রেশনাল চিন্তা করাই বন্ধ করে দেবে, যুক্তিগত চিন্তাই তার ডেভেলপ করবে না। সব যদি ইকুয়াল হয়ে যায় কোনোদিনও হবে না ইকুয়াল, এটা তুমি আমি নিজে জানি, তাই তো? ইকুয়াল হবে কোনোদিনও? না স্যার। কোনোদিনও হবে না। তাহলে এই যদি কোনো জীবনে যদি সবকিছু ইকুয়াল হয়ে যায়, তাহলে মানুষের মধ্যে কনফ্লিক্ট ব্যাপারটাই থাকবে না। কনফ্লিক্ট ব্যাপারটা না থাকলে মানুষ রেশনাল চিন্তা করাও বন্ধ করে দেবে, তাই না? আমার কাছে যা আছে আমার পাশের বাড়ির কাছে তাই আছে, তা আমি আর এক্সট্রা করবো কেন? আমার এক্সট্রা পাওয়ার বা নেওয়ার কি আছে? কিছুই নেই, ইনইকুয়ালিটি নেই, যার ফলে আমার করার ইচ্ছে নেই। বলছে যে বেস্ট কারাপশন, বলে যে দুর্নীতি হচ্ছে সব থেকে ভালো জিনিস, জানো? বলে এটা থিওরিটিক্যালি বলা আছে কারাপশন ইজ এ গুড। কেন বলো তো? একটা সোসাইটি ক্ষেত্রে কারাপশন খুব ভালো জিনিস, জানো কেন? না স্যার, কেন স্যার? বেসিক্যালি যে কারাপশন হচ্ছে আমাদের ইকুয়ালিটি আনে, যেখানে ইনইকুয়ালিটি আছে সেখানে কারাপশন আছে। কারাপশন যেখানে আছে সেখানে দুর্নীতির মাধ্যম দিয়ে সোসাইটি ইকুয়াল জায়গায় আসার চেষ্টা করে সবসময়, কিন্তু মরাল ভ্যালু জলে চলে যায়, কিন্তু সোসাইটি কিন্তু ইকুয়াল চলে আসে রিসোর্স বা পাওয়ার বা মানে ইকোনমির পার্সপেক্টিভ। ফলে এরকম বলছে। তবে বুদ্ধা ইন ট্রাফিক বলে একটা সিনেমা আছে, সেই সিনেমাতে এই ডায়লগটা ইউজ হয়েছে এবং এই ডায়লগটা একটা থিওরি থেকে নেওয়া হচ্ছে কারাপশন যেখানে আছে তার মানে ওখানে ইনইকুয়ালিটি আছে, আর এই ইনইকুয়ালিটি দূর করার জন্য কিছু মানুষ দুর্নীতি করে। শুনতে অদ্ভুত লাগছে না? তাই বলে দুর্নীতি করতে যেও না, ঠিক আছে? মরাল ভ্যালু নষ্ট হয়ে যায় আমাদের দুর্নীতি করে। ঠিক আছে, এই অবধি থাকুক নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক থ্যাংক ইউ আছে, তাহলে থ্যাংক ইউ।
সবাই ভালো Thank you. থেকো তাহলে। Thanks, sir. একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।